Okay, good morning, students. Good Good morning, morning, sir. sir. Sir, good morning. আচ্ছা, Good সবাই ভালো morning, তো? sir. হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ স্যার। আচ্ছা, তো মোটামুটি সবাই আমরা স্মার্টফোন ইউজ করি, তাই তো? Yes, sir. আচ্ছা, হ্যাঁ স্যার। ধরো কেউ একজন একটা স্মার্টফোন কিনতে গেছো, কিভাবে কেনো এই শুনি একে একে সকলের কাছ থেকে, ওয়ান বাই ওয়ান বলো। স্যার কোয়ালিটি দেখ কোয়ালিটি বলতে কি বলতে চাইছো বলো, ভেঙে বলো। স্যার র্যাম আর রোমটা দেখে বেশিরভাগ কেনা হয়। স্যার ক্যামেরা কোয়ালিটি তারপরে হচ্ছে গ্যারেন্টি এগুলো দেখে আমরা কিনি না। আচ্ছা, গ্যারেন্টি কিন্তু আজকের দিনে কোনো প্রোডাক্টেই দেওয়া হয় না, ওয়ারেন্টি দেওয়া হয়। গ্যারেন্টি আর ওয়ারেন্টির হ্যাঁ মাঝখানে স্যার, ফারাকটা বোঝো তো? হ্যাঁ হ্যাঁ, স্যার। গ্যারেন্টি মানে হচ্ছে ফুল রিপ্লেসমেন্ট হয়, আর ওয়ারেন্টি মানে হচ্ছে পার্টসের ওয়ারেন্টি হয়। ঠিক আছে, গ্যারেন্টি আজকের দিনে খুব কম ডিভাইসেই দেওয়া হয়, মানে দেওয়া হয় না বললেই চলে, ওয়ারেন্টি থাকে। আজকের দিনে গ্যারেন্টি কোথাও দেখবে না, ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, তাহলে আমরা কি কি শুনলাম? একটা শুনলাম ক্যামেরা কোয়ালিটি, র্যাম রম, এটা ছাড়াও আর কারোর কোনো কিছু মাথায় আসছে যে এগুলো থেকেও কেনা যেতে পারে? শুনতে পেলাম না, একটু জোরে বলো। क्वेश्चन क्या था क्वेश्चन? তোমার স্যার কথাটা প্রসেসর, প্রসেসর। আচ্ছা, প্রসেসর তার মানে আমরা মোটামুটি কিছু হার্ডওয়্যার, কিছু ফিচার এইসব নিয়ে কথা বলছি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। Yes, sir. ধরো তোমরা একটা নতুন কম্পিউটার কিনতে গেছো, তাহলে কম্পিউটার কেনার সময়ও কিছু ওরকম জিনিস তোমাদের জানতে লাগবে, Yes, sir. হ্যাঁ স্যার। তাই না? Yes, sir. আচ্ছা, Yes, হুম, sir. হুম। ধরে নাও আমি এক্সাম্পলের জন্য বলছি, ধরো রণজিৎ আছো? হ্যাঁ স্যার। আচ্ছা, রণজিৎ ধরো একটা কম্পিউটার কিনতে গেছো মার্কেটে, ঠিক আছে? তো তোমার কি কি মাথায় আসবে, কোন কোন জিনিসগুলো দেখে নেওয়া উচিত? স্যার র্যাম রম। ডেস্কটপ হতে পারে, ল্যাপটপ হতে পারে, র্যাম রম। আচ্ছা, র্যাম আর রম বলতে আমরা আসলে বুঝি কি? ফোনের ক্ষেত্রেও তোমরা রম বললে, এই রম জিনিসটা কি, র্যাম জিনিসটা কি, কোনো আইডিয়া আছে? স্যার র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা তো ফুল ফর্ম হলো। আর রম? রম হলো ফোনের মেমোরি, গ্যালারির মেমোরি। Sir, RAM এইখানে hosta আমাদের স্যার memory. ইন্টারনাল প্রসেসিং চলছে। না, এইখানে আমাদের একটু ছোট্ট কনসেপ্টে ভুল হয়। আসলে আমরা মোবাইল কোম্পানিগুলো থেকে যখন মোবাইল কিনি, ওরা আমাদেরকে বলে দেয় 64 GB রম, তাই তো? একশো হ্যাঁ আঠাশ স্যার। জিবি রম বা 32 GB রম বা 256 GB রম। রম মানে রিড অনলি মেমোরি, মানে যে মেমোরি থেকে শুধুমাত্র পড়া যায়। আচ্ছা, আমরা যে ফোনের সঙ্গে মেমোরিটা পাই, সেটা থেকে শুধু আমরা পড়তে পারি, ওর মধ্যে কিছু লিখতে পারি না। ধরো তুমি একটা ফটো ক্লিক করলে, সেই ফটোটা মেমোরির মধ্যে তো লেখা হয়, Yes, sir. হ্যাঁ স্যার। তবেই তো তুমি পরবর্তী সময় দেখতে পাও। তাহলে ওটা রম হলো কি? আসলে মোবাইল কোম্পানি আমাদেরকে যেটা রম বলে, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। এটা কিন্তু রম না, রম একটা অন্য জিনিস হয়, এটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো সেই জন্যই আজকে মোবাইল থেকে শুরু করলাম, এই মোবাইলটা সকলের বুঝতে সুবিধা। একটা কম্পিউটার কিনতে গেলে আমাদের যেটা প্রথমে ভাবতে হয়, যে আমরা কি কাজ করতে চলেছি। যদি ধরে নাও কারণ মনে হলো গ্রাফিক্স ডিজাইন করব, তার যে মেশিনটা হবে, আর কেউ শুধু ওয়ার্ড এক্সেল করবে বা কিছু ছোটখাটো প্রোগ্রামিং এর কাজ করবে, তার মেশিন নিশ্চয়ই সমান হবে না। যে গ্রাফিক্স এর কাজ করবে, তার গ্রাফিক্স নিয়ে ভাবতে হবে। যেমন আমরা ফোন কেনার সময় বলি যে এর গ্রাফিক্স কি দিচ্ছে, বলি না? কেউ ধরো গেম খেলার জন্য ফোন নিচ্ছে, তো গ্রাফিক্সটা ভেবে চিন্তেই কিনবে। হ্যাঁ স্যার। তখন সাথে সাথে প্যারালালি ভাববে যে র্যামটাও একটু ভালো নিতে হবে, মেশিনের স্পিড দরকার। আমরা যে কথাটা মানে সচরাচর বলে থাকি, ল্যাগ করা, মানে ল্যাগিং, যাতে ল্যাগিং না হয়, প্রসেসর যেন ফাস্ট হয়। হ্যাং করা তখন স্যার, হ্যাং দেখবে, করা। ইয়েস, হ্যাং করা। মানে ব্যাপারটা কি রকম, আমরা আবার প্রসেসরের ক্ষেত্রেও ভাবি এটা মিডিয়াটেকের প্রসেসর নাকি স্ন্যাপড্রাগন, স্ন্যাপড্রাগন হলে ভালো পারফরমেন্স পাবো। এই জিনিসগুলো আমাদের ব্রেনে চলে। সেরকম একটা কম্পিউটার কিনতে গেলে, তোমরা ধরো আপকামিং কিছু ডেজ ধরো একটা কম্পিউটার কিনবে বা পরবর্তী সময় নেবে, তখন কতগুলো জিনিস আমাদের জানতে লাগে। সেটা জানার আগে কম্পিউটারে কি কি পার্টস থাকে সেটা আমাদের জানতে হবে। একটা কম্পিউটারে বেসিক কি কি পার্টস থাকে, কারোর আইডিয়া আছে? স্যার मदरबोर्ड মাদারবোর্ড থাকে, সিপিইউ থাকে, আচ্ছা, তারপরে মনিটর থাকে, কিবোর্ড থাকে, মাউস থাকে, আহ, হুম, আর এইটুকুনি তো স্যার। প্রসেসর থাকে, হ্যাঁ প্রসেসর থাকে। Sir, hard disks, CPU. গ্রাফিক কার্ড, আচ্ছা, एसएसडी গ্রাফিক কার্ড। जीएफएक्स
ভিএফএক্স টা দেখো, SSD ভিএফএক্স কার্ডও তো হচ্ছে সফটওয়্যারের একটা ব্যাপার, আমি হার্ডওয়্যারের ব্যাপারটা বলছি, ঠিক আছে? তো মোটামুটি VFX সবাই graphic মিলে card এও ওভারঅল তো হয় না? জিনিসটা বলে দিয়েছো। আমি এবার তোমাদের জিনিসটা দেখাই, ঠিক আছে? দেখো প্রথমেই বলে নিই, একটা কম্পিউটার বানাতে গেলে একদম শুরু থেকে যেটা সবচেয়ে প্রথমে লাগবে সেটা হচ্ছে কিন্তু ক্যাবিনেট। অতটাও এসেনশিয়াল না, কিন্তু ক্যাবিনেট ছাড়া মেশিনটাকে মাউন্টও করতে পারবে না কোথাও। এবার ক্যাবিনেটের ভিতরে আমরা কি বসাবো? একটা মাদারবোর্ড। এবার মাদারবোর্ডটা চলার জন্য একটা দিতে হবে প্রসেসর, একটা র্যাম, এবার একটা স্টোরেজের জন্য তুমি এসএসডিও নিতে পারো, এইচডিডিও নিতে পারো। এবার সেটাকে পাওয়ার দেওয়ার জন্য একটা এসএমপিএস। এবার যদি পাওয়ার চলে যাওয়ার ভয় থাকে সেখানে আমরা একটা ইউপিএস নেব। এবার একটা মনিটর, একটা কিবোর্ড, একটা মাউস, তাহলে একটা কম্পিউটার রেডি। আর যদি গ্রাফিক্স কার্ড লাগে, গ্রাফিক্স এর জন্য গ্রাফিক্স কার্ড। আমি বেসিকটা বললাম, আমি ক্যামেরাটা অন করছি। দেখো ক্যামেরায় দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখো এটা হলো কম্পিউটারের একটা মাদারবোর্ড, ঠিক আছে? দেখা যাচ্ছে তো? Yes, sir. Yes, sir. হ্যাঁ Yes, স্যার। sir. হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এইবার দেখো এই মাদারবোর্ডে কিন্তু আমরা অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এবার আমরা একে একে প্রত্যেকটা জিনিস চিনবো। আচ্ছা, এই পুরো বোর্ডটাকে তাহলে আমরা কি বলছি? Motherboard. মাদারবোর্ড। Motherboard. মাদারবোর্ড। মাদারবোর্ডের এই জিনিসটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এটাকে কি বলবো বলো? Processor. ভেরি গুড, এটা হলো প্রসেসর। প্রসেসর কি করে? প্রসেসর কি করে, যত তুমি কাজ করো, এই ক্যালকুলেশন বলো, গান চালানো বলো, ভিডিও দেখা, পুরো প্রসেসিংটা এইখানে হয়। তাহলে পুরো জিনিসটা যদি এই কাজ এই ছোট্ট জায়গাটায় হয়ে যায়, এগুলোর দরকার কেন পড়ে? এটাকে চালানোর জন্য। একা কিন্তু কাজ করতে পারে না। যেমন আমরা একা সব কাজ করতে পারি না, আমাদের একটা সাপোর্ট লাগে, হ্যাঁ, মানে টিম লাগে, সেরকম পুরো টিম নিয়েও কাজ করবে। এটা হলো প্রসেসর। একবার খুলে দেখি প্রসেসরের সকেটের ভিতরের জিনিসটা কেমন। দেখো আমি সকেটটা খুললাম, দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার। Yes, sir. সকেটটা কি করা ছিল? লক করা ছিল। লকটা খুললাম, এটা একটা পুরোনো মাদারবোর্ড, একটু হয়তো ডাস্ট দেখতে পাবে। দেখো দেখা যাচ্ছে? Yes, sir. দেখো এটা কি? তাহলে প্রসেসরের সকেট, আর প্রসেসরটা হচ্ছে এটা, দেখা গেছে? হ্যাঁ স্যার। দেখো, ছোট্ট একটা জিনিস, তার মধ্যে প্রচুর প্যাড, এসএমডি প্যাড। এই প্যাড গুলো এইখানের পিন গুলোতে কানেক্ট হয়, হয়ে প্রসেসরটা চলতে শুরু করে। বোঝা গেছে? প্রসেসরটা বসিয়ে দিই। Yes, sir. হ্যাঁ স্যার। এইবার এই প্রসেসরটা যখন কাজ করে না কম্পিউটারে, প্রচন্ড গরম হয়, প্রচন্ড। সেই বেশি গরম হয়ে গেলে ইঞ্জিনিয়ারিং একটা টার্ম বলা হয়, সেটা হলো থার্মাল রানঅ্যাওয়ে, মানে গরম হয়ে যাওয়ার জন্য পুড়ে যাওয়া, সোজা বাংলায়। তো এটা যদি প্রচন্ড গরম হয় কি হবে? পুড়ে যাবে। Yes, sir. তাহলে এটাকে আমায় কি করতে হবে? সেটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার জন্য আমরা এই কুলিং ফ্যানটা ইউজ করি, ঠিক আছে? আচ্ছা এই স্যার। কুলিং ফ্যানটা এইভাবে বসে যাবে, গিয়ে এটা আর স্যার এখানে দেখো লিকুইড একটা কুলিং ছোট, প্রসেসর থাকে না? বলছি সব বলবো সব বলবো। এটা হচ্ছে এই কুলিংটার পাওয়ার সাপ্লাই এবং কন্ট্রোল করার জন্য। এটা কম্পিউটারে এই যে পয়েন্টটা দেখছো, দেখা যাচ্ছে, এটা পেন দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ এই কানেক্টরে কানেক্ট হয়। এইবার কে বললো লিকুইড কুলিং এর কথা? একটু নামটা বলো। হ্যাঁ স্যার আমি বললাম, বেদান্ত চক্রবর্তী। ভেরি গুড, খুব ভালো কোশ্চেন। দেখো কুলিং এর ক্ষেত্রে আমরা অনেকগুলো জিনিস ব্যবহার করি। একটা হচ্ছে অ্যাক্টিভ কুলিং, একটা প্যাসিভ কুলিং। তারপর ওই অ্যাক্টিভ কুলিং এর মধ্যে এয়ার কুলিং হয় আর লিকুইড কুলিং হয়। এটা বোঝানোর জন্য আমি এইটা দেখো, এটা কাজ কি? বলছি বলছি এটা দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। এটা নিচে একটা আইসি আছে, সেটা পরে বোঝাচ্ছি। এটাতে দেখো কোনো ফ্যান আছে? No. No, sir. এইটাকে বলা হয় হিট সিঙ্ক, ঠিক আছে? না। কি বললাম এটাকে বলো? Heat sink. Heat sink. হিট সিঙ্ক। দেখো হিট সিঙ্কের মাঝে, হিট সিঙ্ক হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। তো এর মধ্যে কি আছে? হাওয়া যাবে, এটা গরম হবে, গরম হাওয়াটা বেরিয়ে যাবে।
এটা হলো প্যাসিভ আচ্ছা। কুলিং। Passive cooling। আচ্ছা, এবার প্রসেসরের ক্ষেত্রে দেখো হিটসিঙ্ক আছে দেখা যাচ্ছে, হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ হিটসিঙ্ক রয়েছে, এর উপরে হ্যাঁ, ফ্যান দেখতে রয়েছে, ফ্যানটা ঘুরবে। হুম। এটা হয়ে গেল অ্যাক্টিভ কুলিং। এবার অ্যাক্টিভ কুলিং এই প্রসেসরের ক্ষেত্রে এটা কিন্তু এয়ার কুল, ঠিক আছে। যদি গেমিং কম্পিউটার গুলোতে দেখবে লিকুইড ফ্লো করে, ওটা হলো লিকুইড কুলিং। এটা মোবাইলের ক্ষেত্রে এখন প্রচন্ড দেওয়া হয়, যেহেতু জায়গাটা খুব ছোট তাই লিকুইড কুলিং করা হয় যাতে ফাস্ট কুল করা যায়। বোঝা গেল? হ্যাঁ ইয়েস স্যার। হুম। প্রশ্নটা যে হ্যাঁ, করেছিল তার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। ওকে ওকে, চলো তাহলে আমরা কি শিখলাম, এটাকে কি বলে? প্রসেসর। 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 আর এটা উপরে কুলিং করার জন্য যেটা থাকে সেটা কি বলা হয়? অ্যাক্টিভ কুলার। অ্যাক্টিভ কুলার। Off cooling। ওকে, কুলিং কুলিং ডিভাইসও বলতে পারো, হিটসিঙ্ক বলতে পারো, ফ্যান বলতে পারো, কুলার অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে আমরা একটা মেশিন কিনতে গেলে কি কি লাগবে? মাদারবোর্ডের সঙ্গে কি লাগলো তাহলে আরেকটা? প্রসেসর। ভেরি গুড। এবার এইটাকে দেখতে পাচ্ছ সাইড থেকে, র্যাম। এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ RAM, স্যার। র্যাম। র্যাম। র্যাম স্লট। দেখো র্যাম স্লট কিভাবে খোলে, এই এদিকেও সেম, এই কার্ডটাকে আমি তুলে নিলাম, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো একটা মজার জিনিস, দেখো এখানে একটা কাটা দাগ দেখতে পাচ্ছ, এটা খাঁজ। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। মাঝখানে স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ এই যে মাঝখানে। হ্যাঁ স্যার, দেখতে আবার পাচ্ছি। এইখানে একটা খাঁজ দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আপনি মেশিনের র্যামটা হ্যাঁ, খুলবেন না, এটা একটু দেখে বসাবে। এই খাঁজ যদি না মেলে র্যামের স্লট বা র্যাম কার্ড যে কোনো একটা ভেঙে যেতে পারে। এটা চেপে দিলে লক হয়ে গেল, দেখো এদিকেও লক, এদিকেও লক। স্যার ওই গ্যাপটা DDR3 DDR4 ম্যাটার করে, একদম তাই তো? DDR1 এ যে গ্যাপটা আছে, DDR2 তার একটু পাশে, DDR3 একটু পাশে, আবার DDR4 টা DDR1 এর কাছাকাছি। এই গ্যাপটাই DDR আচ্ছা। সেপারেশনের সময় আলাদা আলাদা করে করা হয়। তাহলে আমরা কি দেখলাম? প্রসেসর দেখলাম, র্যাম দেখলাম, তাই তো? এইবার হ্যাঁ স্যার। তোমরা যে বারবার রম বলছে না, মানে রম বলছিলে তোমরা, রমটা দেখাই। এই দেখো এই ছোট্ট আইসিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা হচ্ছে রম। এটা কিন্তু বিশাল বড় কোনো স্টোরেজ কাজ, আমি একটু পরে বলছি, আগে বেসিক ডেসক্রিপশনটা দিই কোনটা কি জিনিস। তাহলে আমরা প্রসেসর দেখলাম, রম দেখলাম, তাই র্যাম দেখলাম। আচ্ছা বলো তো এইটাতে কি বসায়, এই লাল লাল স্লট? স্যার এনভিএমই বা এসএসডি। ভেরি গুড। না, দেখো এখানে গ্রাফিক্স কার্ডটা বসাতে হয়। তুমি যখন কিনে আনবে দেখবে স্লটটা এরকম আছে, এটা মেশিন টু মেশিন ভ্যারি করে। গ্রাফিক্স কার্ড লাগানোর সময় লকটাকে এভাবে খুলে ফেলতে হয়, গ্রাফিক্স কার্ড বসলো, লক। স্যার ঠিক আর আছে? তার নিচে ওয়াইফাই কার্ড। আচ্ছা, ওয়াইফাই কার্ড, এটা খুব ভালো জিনিস বলেছে, এখানে ওয়াইফাই কার্ড লাগানো হয়। এইটা আর এইটা দুটো একই স্লট, ঠিক আছে? দুটো হচ্ছে পিসিআই এর স্লট। এইবার এই ছোটটার পাশে দেখো কি লেখা আছে, পড়তে পারছো? এখানে লেখাটা কি আছে? PCIe। পিসিআই মানে হচ্ছে, হ্যাঁ পিসিআই মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার ইন্টারফেস। আইটা পরে বলছি। আর এইখানে দেখো লেখা আছে পিসিআই, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা হচ্ছে শুধু পিসিআই মানে PCI পার্সোনাল 1, কম্পিউটার ইন্টারফেস 1 আর 2। আর এটা হচ্ছে পিসিআইই মানে পার্সোনাল কম্পিউটার ইন্টারফেস এক্সপ্রেস। এটা পিসিআই এক্সপ্রেস, এটা পিসিআই। XP। বোঝা গেছে? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এইবার এইগুলোর কি কাজ? ধরো তোমাকে একটা নেটওয়ার্ক কার্ড বসাতে হবে, মানে ওয়াইফাই কানেক্ট করার জন্য ইউএসবি দিয়ে করতে পারি, আবার ল্যাপটপের বোর্ডে দেখবে এটার মধ্যেই দেওয়া। তোমার যদি মনে হয় ইন্টারনালি বসাবো বা এক্সট্রা কোনো আরো কার্ড বসাবো, সেটা এখানে বসাতে পারো। সেটা কি কি কার্ড আমি পরে দেখাচ্ছি আরো। স্যার কিন্তু স্যার তাহলে আমরা ইউএসবি এই তো স্লো হয়। হ্যাঁ একদমই তাই, বলবো এগুলো বলবো। তাহলে আমরা কিছু কিছু পার্ট চিনলাম, এবার একটু বাইরের দিকের পার্ট দেখি যেগুলো আমরা সচরাচর সবাই দেখেছি। আচ্ছা এটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো এইটা কি পোর্ট? কোনটা দেখা যাচ্ছে? কেবল। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, এই যে স্যার ভিজিএ বোর্ড। না, একটু ভালো করে দেখতে বলো এই পোর্টটা। স্যার এটা মাউস আর কিবোর্ডের জন্য। মাউস আর কিবোর্ডের জন্য, খুব ভালো কথা। আচ্ছা এই মাউস আর কিবোর্ড তো আমি এখানেও লাগাতে পারি এই ইউএসবি পোর্টে, স্যার এটা বল আগের মাউসের জন্য। জেনারেশনের তাই না? কিবোর্ড হ্যাঁ মাউসের। স্যার।
এটা আগের জেনারেশনে বল কিবোর্ড মাউস মাউস। না। হ্যাঁ, বলো বলো, কে বলছো? এটা আগের জেনারেশনে কিবোর্ড মাউসের জন্য। আগের জেনারেশন বলতে এক্সাক্ট কি বলছো বলো? হচ্ছে আগেকার কিবোর্ড মাউসের পোর্ট গুলো ওরকম ছিল। হ্যাঁ, সেটার নাম হচ্ছে PS2। এটা হচ্ছে PS2 পোর্ট। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই পোর্টটা সবাই চেনো, এটা নিয়ে বলতে হবে না নিশ্চয়ই। দেখো এটা হ্যাঁ ইউএসবি ইউএসবি পোর্ট। ভেরি গুড। আচ্ছা, এই পোর্ট গুলো চেনো? কেবল। অক্স পোর্ট। হ্যাঁ স্যার, অক্স পোর্ট। অক্সিলারি পোর্ট। সবুজটা কি বলতো? সবুজটা লাইন ইন। লাইন ইন, ঠিক করে বলো। না, লাইন আউট, লাইন আউট। লাইন আউট। আচ্ছা, এটা কি পিঙ্ক? লাইন ইন। না, অ্যাকচুয়ালি সবুজটা হচ্ছে স্পিকার আউট। আর এটা কি? মাইক্রোফোন। এটা হচ্ছে স্যার লাইন ইন। মাইক্রোফোন। হ্যাঁ, এটা। আর উপরেরটা হচ্ছে লাইন ইন। লাইন ইন মানে হচ্ছে, ধরো তোমার একটা মিক্সার চলছে, সেখান থেকে মিক্সিং এর পর আউটপুট অডিওটা এখানে দিতে হবে। আর স্পিকার মানে হচ্ছে হেডফোন কানেক্ট করতে পারি। মাইক্রোফোন মানে একটা সিঙ্গেল মাইক্রোফোন কানেক্ট করতে পারি। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ স্যার। এইটা কি পোর্ট? স্যার এই ব্লুটা বুঝিয়ে ভিজিএ পোর্ট, ভিজিএ পোর্ট, ডিসপ্লে পোর্ট। জিএ পোর্ট। এখানে কি হয়? স্যার ডিসপ্লে কানেক্ট করা হয়। মনিটর, প্রজেক্টর, আমরা ডিসপ্লে আউটপুট ইউনিট গুলোকে কানেক্ট করি, তাই তো? আচ্ছা, এইটা কি পোর্ট বলছো? ইয়েস স্যার স্যার এখন এইচডিএমআই পোর্ট, পোর্ট স্যার। একদম। স্যার এই পোর্টটা কি বলতো? ইথারনেট এই উপরে পোর্ট। হাত দিচ্ছি। ইথারনেট কেবল। ভেরি গুড। ইথারনেট স্যার পোর্ট কি কাজে ইন্টারনেট লাগে? ওয়াইফাই কানেক্ট করার জন্য। ইথারনেটের জন্য। ভেরি গুড, তোমরা তো অনেকটাই জানো দেখছি। বাহ, বেশ ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, এই পোর্টটা কি বলতে পারবে? এই পোর্টটা না স্যার। স্যার আরজে কোথায়? না, ভালো করে দেখে বলো। ভিজিএ পোর্টের পাশে আছে। দেখো, ভিজিএ পোর্টে স্যার 3 CPU লাইন আছে। CPU দেখো, কানেক্ট 3 করা। লাইন পয়েন্ট আছে। এটা দেখো 2 লাইন আছে। ভালো করে বোঝো, ফারাকটা বোঝো আগে। স্যার মনিটর এই পোর্টটার নাম কি? না, এখানে মনিটর কানেক্ট হয় না। সিপিইউ কানেক্ট হয়? না, কানেক্ট CPU এটা এটা হচ্ছে প্রজেক্টরের জন্য। না না, পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে RS232, মানে অন্য কোনো মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসরকে ইন্টারফেস করতে, মানে কানেক্ট করতে কাজে লাগে বা প্রোগ্রাম করতে কাজে লাগে। এগুলো দেখাবো আস্তে আস্তে, আরো দেখাবো, ঠিক আছে? এখন জটিল জিনিসগুলো একটু কম দেখাই, তাই না? আচ্ছা, আমাদের মেশিন মোটামুটি কিনতে তাহলে কি কি লাগছে বলো? একটা প্রসেসর স্যার লাগছে। প্রসেসর, মাদারবোর্ড, র্যাম। র্যাম, আচ্ছা, র্যাম আর রম। না, রম মাদারবোর্ডের সাথেই আছে। তাহলে মাদারবোর্ডের সাথে একটা র্যাম, একটা প্রসেসর আমি নিয়ে নিচ্ছি, আর একটা কুলিং ফ্যান প্রসেসর কোম্পানি প্যাকেজের সাথেই দিয়ে দেয়। তারপরেও যদি তুমি চাও আলাদা নিতে পারো। তাহলে এইটুখানি ক্লিয়ার হলো। তাতে কি মেশিনটা চলবে? না আর কি আর কি দিতে হবে বলো? না স্যার। স্যার পাওয়ার সাপ্লাই SSD লাগবে, হার্ড ডিস্ক লাগবে। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই দিতে হবে আর স্টোরেজ দিতে হবে। আচ্ছা স্যার এসএসডি বা হার্ড ডিস্ক লাগাতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইটা কি বলতো? এসএমপিএস। পাওয়ার স্যার পাওয়ার সাপ্লাই এসএমপিএস এর ফুল ফর্ম SMPS জানো? সুইচ মোড পাওয়ার সাপ্লাই। ভেরি গুড, সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এই ইউনিটটা থেকেই কম্পিউটারকে পাওয়ার দেওয়া হয়। কিভাবে দেওয়া হয় দেখো, এখানে একটা পোর্ট দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। এটা থেকে মেন এসি সাপ্লাইটাকে ইনপুট করা হয়। পরে স্যার এই পাওয়ার সাপ্লাইটা এসি কারেন্ট ডিসি একদম। কনভার্ট করে। এইবার এখানে দেখো অনেকগুলো পোর্ট আছে, তাই না? হ্যাঁ অনেক স্যার, রকমের পোর্ট মাদারবোর্ডে আছে। কানেক্ট হয়। এগুলো মাদারবোর্ডে কানেক্ট হবে। আর কোনটা কোথায় কানেক্ট হয় একবার দেখি। এটা কোথায় কানেক্ট হবে বলো তো? এইটা মাদারবোর্ডকে পাওয়ার দেয়, শুধুমাত্র মাদারবোর্ডকে। কোথায় কানেক্ট হবে? এইখানে দেখো, হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে এখনো পর্যন্ত তাহলে কতদূর পাওয়ার গেল? শুধু মাদারবোর্ড। প্রসেসরে কিন্তু পাওয়ার দেওয়া হয়নি। প্রসেসরে পাওয়ার দেওয়ার জন্য আলাদা একটা সাপ্লাই আছে। দেখতে পাচ্ছ এখানে 4টে পিন আছে। হ্যাঁ স্যার। এটাতে কিন্তু 4টে পিন। কোথায় দেবো দেখো, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার কি করলাম? চেপে দিলাম, টাইট হয়ে গেল। দেখো এখানে প্রত্যেকটা জায়গাতে একটা পিন দেখতে পাচ্ছ এখানে। স্যার ওইটা একটু বের করার হ্যাঁ, জন্য।
হ্যাঁ বলো ওটাকে ওটাতে প্রেস করে তোলার জন্য। লক লক করার জন্য করার স্যার। জন্য। এবার কম্পিউটারে খুব মজার জিনিস হচ্ছে তুমি অন্য কোনো কানেকশন অন্য জায়গায় দিতে পারবে না, মানে এইটাকে এখানে কানেক্ট করতে পারবে না, আবার অন্য রকমেরও কানেকশন আছে দেখো, সব সেপারেট। তুমি দেখলেই বুঝতে পারবে যে কত সহজেই নিজেরা নিজেরা কানেকশনটা করে নিতে পারবে। তাহলে প্রসেসর পাওয়ার পেয়ে গেছে, মাদারবোর্ড পাওয়ার পেয়ে গেছে, কিন্তু কম্পিউটার এখন যদি চালাই আমরা কিছু কাজ করতে পারবো না। কেন বলো তো? কারণ আমাদের কাছে কোনো স্টোরেজ নেই। স্টোরেজ নেই। আচ্ছা, এটাকে আমি সরিয়ে দিই। এটা কি জিনিস? হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক। কি হয় এটাতে? স্টোরেজ। স্টোরেজ। ডেটা স্টোর করে রাখে। ভেরি গুড। আচ্ছা, এইখানে দেখো দুটো কানেকশন আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটা হচ্ছে ডেটার জন্য, এটা হচ্ছে পাওয়ারের জন্য। কিভাবে কানেক্ট হবে? স্যার ডেটার জন্য SATA কেবল কানেক্ট করতে হবে, আর পাওয়ার কেবলটা এসএমপির সঙ্গে আছে। ভেরি গুড। দেখো এটা দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার। এটা হচ্ছে পাওয়ার। কোথায় কানেক্ট হবে? এখানে। আর ডেটার জন্য একটা সাটা SATA পোর্ট কেবল হয়, যেটা এখান থেকে কানেক্ট হয়ে কোথায় চলে আসবে? এইখানে। মাদারবোর্ডে। এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। দেখো এখানে আমরা কি করলাম তাহলে? সাটা পোর্ট কানেক্ট করেছিলাম, এখানে কি করেছিলাম? পাওয়ারটা দিয়েছিলাম, তাই তো? কথা হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে আমার? স্যার। আচ্ছা, আমরা কম্পিউটারের সামনে দেখবে ওই পাওয়ার অন করার একটা সুইচ থাকে, পাওয়ার অন হলে একটা লাইট জ্বলে, রিস্টার্ট করা যায়, হ্যাঁ এগুলো স্যার। থাকে না? সেগুলো দেখো এখান থেকে কানেক্ট করা হয়। কি লেখা আছে এটা পড়ো। তোমার পাওয়ার রিসেট লেখা আছে। হুম, ভালো করে পড়ো। প্যানেল লেখা আছে। এফ প্যানেল মানে ফ্রন্ট প্যানেল। আমাদের এই যে ক্যাবিনেটের সামনে পোর্শনটা, ওটাকে বলা হয় ফ্রন্ট প্যানেল। তাহলে ফ্রন্ট প্যানেল কোথা থেকে কানেক্ট হবে? এখানে থেকে। আচ্ছা, আমরা এখান থেকে স্পিকার আউটপুট পাচ্ছিলাম না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রচুর বোর্ডে দেখবে এখানে একটা স্পিকারের পয়েন্টও করা, দেখো দেখতে পাচ্ছ এসপিকে বলে লেখা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। এখান থেকে স্পিকারও কানেক্ট করতে পারবে। আচ্ছা, পুরোনো হার্ড ডিস্ক কেউ দেখেছো? পাটা হার্ড ডিস্ক, বড় চওড়া পিন হতো। না স্যার। না স্যার। আচ্ছা, মানে আমি বলতে চাইছি এই হার্ড ডিস্কে যেমন দেখো এই ছোট্ট একটা পিন আছে, এক রকমের হার্ড ডিস্ক হতো যার অনেকগুলো চওড়া করে পোর্ট হতো, যেটা এরকম দেখতে হতো। তো সেই হার্ড ডিস্ক গুলোকে বলা হয় পাটা হার্ড ডিস্ক। তো সেগুলো এখানে কানেক্ট হয়, বুঝেছো? আচ্ছা, হ্যাঁ স্যার। এইরকম একটা পোর্ট আমাদের ক্যাবিনেটের সামনে থাকে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই বোর্ডটা যদি আমি ক্যাবিনেটে বসে, এটা তো পিছনে বসবে, তাহলে সামনে একটা পোর্ট লাগবে তো এরকম। সেটা হ্যাঁ কানেক্ট স্যার। হয় কোথা থেকে? এখান তো থেকে। অডিও প্যানেল থেকে। একদম। ফোন অডিও। আচ্ছা। তাহলে ওভারঅল আমরা বুঝলাম জিনিসটা কি, মানে কি কি থাকে একটা মেশিনের মধ্যে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। এইবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা এখন শিখবো। দেখো এখানে কি দেখা যাচ্ছে লেখাগুলো, প্রসেসরের ওপরে লেখাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, কি লেখা আছে পড়ো একজন কেউ। স্যার ইন্টেল। ইন্টেল। দেখো পেন্টিয়াম লেখা আছে না? হ্যাঁ স্যার। আচ্ছা হয়ে আর আছে। আর স্যার, ফোর্থ লাইনে আচ্ছা দেখো হয়ে 3 আছে। গিগাহার্টজ। একটু একটু আচ্ছা হয়ে গেছে ঘুষে। দেখো একদম 4 নম্বর লাইনে লেখা আছে 3 গিগাহার্টজ, তাই না? হ্যাঁ স্যার। এবার একটা কম্পিউটার কিনতে গিয়ে আমাদের কিন্তু অনেকগুলো জিনিস ভাবতে হয়, যেমন আচ্ছা। প্রসেসরের স্পিড কত। তো একটা আচ্ছা। প্রসেসরের স্পিড আমি জানবো কি করে? এইটা হচ্ছে সেই প্রসেসরের স্পিড, 3 গিগাহার্টজ। ধরে নাও তোমরা দুই বন্ধু দুটো কম্পিউটার ইউজ করছো, একজনের প্রসেসর স্পিড হচ্ছে 3 গিগাহার্টজ আর একজনের হচ্ছে 2.8 গিগাহার্টজ। কারটা বেশি স্পিড? 3 গিগাহার্টজ। 3 3 গিগাহার্টজ। তাহলে প্রসেসর কেনার সময় আমাদের হ্যাঁ। স্পিডটা যেমন দেখতে হবে, আরো একটা জিনিস আছে যেটাকে বলা হয় জেনারেশন। 3rd জেনারেশন প্রসেসর, 7th জেনারেশন প্রসেসর, এগুলো আমরা বলি না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ তো যত হায়ার জেনারেশন হবে সেই প্রসেসরও কিন্তু ভালো হবে। এইবার এই যে বোর্ডটা আমরা কিনেছি, এই যে প্রসেসরের সকেট, প্রত্যেকটা সকেটের কিন্তু একটা করে নাম হয়।
যেমন এই সকেটটা হচ্ছে 1333, আবার LGA 775, এরকম অনেক সকেট আছে। তো সেই স্যার সকেটটাও তোমায় চিনতে হবে। ধরে নাও স্যার তুমি LGA 775 সকেট নিয়েছো, কিন্তু প্রসেসরটা 775 এর নয়, তাহলে কি খাপ খাবে জিনিসটা? না স্যার। না স্যার। আর তাহলে কেনার সময় এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, ইন্টেল আর AMD এর জন্য আলাদা মাদারবোর্ড কিনতে হয়। হ্যাঁ আমি বলছি এইবার ওটা আলাদা জিনিস, যাব, ভালো প্রশ্ন করেছো, কিন্তু যাব ওটা আমি একটু এটা আলোচনা করি। তাহলে এটা বোঝা গেল যে একটা প্রসেসর আমরা যখন নেব কি হিসেবে নেব, কি কি নিয়ে মাপবো? একটা হচ্ছে স্পিড, দুটো হচ্ছে জেনারেশন, তারপর হচ্ছে সকেট। পরিষ্কার? হ্যাঁ স্যার। স্যার ওকে। সকেটটা বলবেন এইবার আরেকবার? তোমার, হ্যাঁ বলো, আবার বলো। স্যার সকেটের ব্যাপারটা একটু বলবেন। সকেটের ব্যাপারটা স্যার হচ্ছে, সকেটের ব্যাপারটা একটু বলুন। ধরো এটা এটা একটা সকেট, তো হ্যাঁ স্যার। এটা কি এইখানে কানেক্ট করতে পারবো আমি? না স্যার। কোথায় পারবো? এখানে পারবো। এখানে স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই প্রসেসরের বিভিন্ন রকম সকেট হয়, 775, 1333, আরো অনেক রকমের সকেট হয়। তো এইগুলো যদি সেম সকেটের না হয়, কানেক্ট করতে পারবো না। তাহলে ধরে নাও তুমি মাদারবোর্ড একটা দোকান থেকে নিয়েছো 775 এর, আর প্রসেসর একটা তুলেছো 1333, তাহলে ম্যাচ করবে? না স্যার। না স্যার, এটা হবে না। এটাই বলছি, তোমাকে দুটো সেম নিতে হবে। এটা বোঝা গেছে সকেট? তাহলে তাহলে হ্যাঁ স্যার। প্রসেসর কেনার সময় আমরা কি কি দেখছি? স্পিড, জেনারেশন, সকেট, তাই তো? হ্যাঁ স্যার। এইবার প্রসেসরের পরে আমরা কি কিনতে ভাববো? র্যাম। দেখি র্যামে কি কি জিনিস আমাদের চিন্তা করতে হয়। আচ্ছা, এই র্যামের এই স্টিকারটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, এই যে স্ট্রন্টিয়াম লেখা আছে, এটা হলো ম্যানুফ্যাকচারার, মানে যে বানিয়েছে। তাহলে আমি প্রথমে যেটা দেখবো একটা র্যাম কিনতে গিয়ে, স্পিড, ক্যাপাসিটি আর ম্যানুফ্যাকচারার। এবার এখানে আমি স্পিডটা কোথায় লেখা আছে বলো, কেউ বলতে পারবে? স্যার 1 GB যেটা। না, 1 GB হচ্ছে ওর ক্যাপাসিটি, ক্যাপাসিটি। আর এই পাশে 800 যেটা লেখা আছে ওটা হলো ওর স্পিড, 800 মেগাহার্জ বা 0.8 গিগাহার্জ। তাহলে ধরে নাও তুমি গেম খেলবে, ভালো গ্রাফিক্স এর কাজ করবে, ভালো প্রোগ্রামিং করবে, তাহলে তোমার একটু বেশি র্যাম লাগবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। র্যাম বেশি হওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে র্যামের স্পিড বেশি হওয়া। র্যামের স্টোরেজ নিয়ে কিন্তু অতটা ভাবতে হয় না, ভাবতে হয় স্পিড নিয়ে, কারণ এখানে আমরা কোনো ডেটা স্টোর করি না, আমরা করি কি স্পিড নিয়ে ভাবি। একটা 800 মেগাহার্জের র্যাম যা স্পিড দেবে, তার থেকে 1600 মেগাহার্জের র্যাম বেশি স্পিড দেবে। হ্যাঁ তাহলে আমরা র্যাম কিনতে গিয়ে ফার্স্টে কি ভাববো? প্রসেসরের মতোই স্পিড ভাববো আগে, তাই তো? হ্যাঁ স্যার। তারপর কি ভাববো? স্টোরেজ। 1 GB, 1 GB থেকে 2 GB বেশি ভালো কাজ করবে। এইবার তারপরে যেটা ভাববো সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারার। একটা জিনিস বলে রাখি, তোমরা যত র্যাম দেখবে, আচ্ছা এই চিপটা পরিষ্কার দেখা যাচ্ছে কি? দেখো তো। হ্যাঁ স্যার। এক second। এবার দেখো তো লেখাটা পড়তে পারছো? না পারবে না? না স্যার। পুরো কালো হয়েছে। দেখো ছোট্ট করে লেখা আছে, বুঝতে হয়তো পারবে না এইভাবে সামনে থেকে না দেখলে। আচ্ছা জিনিসটা আমি বলি, বিষয়টা কি রকম, এই যত র্যাম তৈরি হয় সমস্ত র্যাম কিন্তু হাইনিক্স বলে একটা কোম্পানি আছে যারা এই চিপ গুলোকে বানায়। এবার তাদের থেকে নিয়ে এইসব কোম্পানিগুলো র্যাম বানায়। স্ট্রন্টিয়াম, তোমার হাইনিক্স নিজে র্যাম বানায়, কর্সিয়ার, এদের র্যাম কিন্তু খুব ভালো। আমি ব্র্যান্ড ওয়াইজ বলছি, ঠিক আছে, মানে কোম্পানি ওয়াইজ। তুমি যদি হাইনিক্স এর নিজস্ব র্যাম নাও, স্ট্রন্টিয়াম নাও বা কর্সিয়ার নাও, সেই র্যাম গুলো অনেক ভালো হয়। মার্কেটে আরো অনেক ম্যানুফ্যাকচারার আছে, কিন্তু এরা খুব রিনাউন্ড ম্যানুফ্যাকচারার। তাহলে আমরা র্যাম কিনতে কি কি দেখবো? প্রথমে দেখবো কি স্পিড, তারপর ক্যাপাসিটি, তারপর স্টোরেজ। এই ক্যাপাসিটি, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের মাদারবোর্ড হয়ে গেল, প্রসেসর, র্যাম। আচ্ছা মাদারবোর্ডটা বলি। মাদারবোর্ড কেনার একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হলো, মাদারবোর্ডের যেমন প্রসেসরের ক্ষেত্রে সকেট, মাদারবোর্ডের ক্ষেত্রেও সকেট। মাদারবোর্ডের সাথে আমরা কি কি ফেসিলিটি পাচ্ছি? ফেসিলিটি বলতে কি কি বোঝায়? এখানে কটা র্যামের স্লট আছে দেখো। দুটো স্যার। কিছু কিছু মাদারবোর্ডে দেখবে 4টে আছে, তাহলে সেটা আমার বেশি ভালো। হ্যাঁ স্যার। আচ্ছা,
এইবার মাদারবোর্ডের সাথে আরো কিছু জিনিস আছে, এই রমটা কতটা, ঠিক আছে। আচ্ছা, কি কি পোর্ট আমি এখানে পাচ্ছি, এই বোর্ডটাতে যেমন M.2 বা NVMe এর কোনো পোর্ট নেই, সেটা যদি থাকে আরো ভালো, ঠিক আছে। তো এখানে এইচডিএমআই PCI পোর্টও slot, নেই। হ্যাঁ HDMI পোর্টও নেই, সেটাও একটা জায়গা। এর সঙ্গে সাউন্ড ড্রাইভার কি দিচ্ছে, এখানে রিয়েলটেকের একটা অডিও ড্রাইভার আছে এখানে, ঠিক আছে, সেটা কি দিচ্ছে। তো এইগুলো দেখে আমরা নেব। তাহলে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম হলো। এখনো পর্যন্ত কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। না স্যার। না স্যার। তাহলে এবার আমরা জিনিসটা দেখি। দেখো, এটা একটা হার্ড ডিস্কের লেভেল, এখান থেকে আমরা হার্ড ডিস্কের ডেটাগুলো দেখবো। আচ্ছা, এখানে দেখো এই যে স্ক্রুটা দেওয়া রয়েছে, স্ক্রুটা কিন্তু এই ওপর থেকে থাকে না অ্যাকচুয়ালি, স্ক্রুর ওপরে স্টিকারটা হয়, এটা খোলা হয়েছিল। তো এইখানে দেখো কি লেখা রয়েছে, 160 GB, তাই তো? 160 বাইটস বলে লেখা আছে, গিগাবাইটস, তাই তো? হ্যাঁ স্যার। মানে স্টোরেজ কত, 160 GB। অনেক পুরানো হ্যাঁ। হার্ড ডিস্ক, এখন 160 GB হার্ড ডিস্ক পাওয়া যায় না। তাহলে এটা হলো হার্ড ডিস্কের প্রথম প্যারামিটার, যে আমি কোনটা থেকে হার্ড ডিস্কটাকে কিনবো। স্টোরেজ 160 GB জায়গায় যদি আমি 1 TB নিই, 1 TB মানে হচ্ছে 1000 GB, তাহলে আমি বেশি ডেটা রাখতে পারবো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে স্পিড। স্পিড। দাঁড়াও, স্পিডটা খুঁজছি, স্পিডের জায়গাটাই মুছে গেছে। হুম, এক second। এই জায়গাটাতেই ছিল। আচ্ছা। আচ্ছা, স্পিডের ক্ষেত্রে দেখবে লেখা থাকবে 7200 RPM অথবা 5400 RPM, ঠিক আছে। যদি 1 TBর মধ্যে হার্ড ডিস্ক হয়, তুমি সাধারণত 7600 RPM পাবে, 7200 RPM। আর যদি 1 TBর বেশি হয়, তাহলে দেখবে 5400 RPM লেখা আছে। এই দুটোই ভ্যারিয়েন্ট হবে, ঠিক আছে। তাহলে হার্ড ডিস্ক কেনার ক্ষেত্রে এই ব্যাপারটা আমরা বুঝে গেলাম। হ্যাঁ এবার স্যার। এসএসডি কেনার সময় ওই একই জিনিস দেখবো, কিন্তু এসএসডি কেনার সময় আমরা ক্যাপাসিটির থেকেও বেশি যেটা ভাবি সেটা স্পিড নিয়ে। কারণ হ্যাঁ আমরা স্যার। হার্ড ডিস্ক থেকে এসএসডি তে শিফট করেছি কেন, স্পিডের জন্য, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা মেশিনের মোটামুটি সবটা দেখলাম, এইবার একটু দেখতে হবে পাওয়ার সাপ্লাই নিয়ে। ধরে নাও এই বোর্ডটাতে তুমি যে ধরনের কাজ করবে, এই বোর্ডটা 300 থেকে 350 ওয়াট পাওয়ার কনজিউম করে। কত ওয়াট বললাম? 300 থেকে 350। 300 থেকে 350 ওয়াট। এবার তাহলে তুমি 300 ওয়াট বা 350 ওয়াটের যদি এসএমপিএস দাও, তাহলে হবে না, একটু বেশি দিয়ে রাখতে হবে, হ্যাঁ স্যার। তাই তো? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যখন এসএমপিএস নিই, একদম নিচের যে স্কেলটা হয়, একটা হয় 250 ওয়াটের এসএমপিএস, যেটা দেখবে ছোট ছোট ডক পিসি গুলোকে দেখেছো, ছোট্ট মেশিন গুলো হয়, কম্পিউটার গুলো হ্যাঁ। মনিটরের সাথে হ্যাঁ। লাগানো থাকে, ওগুলো 250 ওয়াটের হয়, ঠিক আছে। কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমাদের লাগে 450 ওয়াট। দেখো এখানে ম্যাক্স আউটপুট কত লেখা আছে, 350 ওয়াট। 350। 450, 450। হ্যালো, হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে কত লেখা আছে, 350 ওয়াট, 350। 350 ওয়াট। তারপর 400, 450। তারপর 700। ম্যাক্সিমাম তাহলে কত ওয়াট আউটপুট দেবে? দেখো এটা 350 অ্যাকচুয়ালি লেভেলটা একবারে তৈরি করা হয়েছে। 450 উপরে দেখো কি একটা মার্ক করা আছে, তাহলে ম্যাক্সিমাম আউটপুট কত? 450 ওয়াট। 450 ওয়াট। তাহলেই আমার হয়ে যাবে এই মেশিনের জন্য। আচ্ছা স্যার। এইবার ধরে নাও তুমি একটা গেমিং পিসি বানাচ্ছ, হাই এন্ড মেশিন বানাচ্ছ, যেখানে তোমার গ্রাফিক্স কার্ড চলবে, লিকুইড কুলার চলবে, প্রসেসর বেশি পাওয়ার নেবে, বোর্ড বেশি পাওয়ার নেবে, বোর্ডে অনেকগুলো কার্ড এক্সট্রা বসবে, তাহলে মাদারবোর্ডের পাওয়ার কনজাম্পশন বাড়বে। হ্যাঁ স্যার। তখন নিশ্চয়ই 450 ওয়াটে হবে না, না। 1200 ওয়াট ভাববো। বিভিন্ন কোম্পানির আছে, অ্যান্টেক আছে, কর্সিয়ার আছে, হ্যাঁ কুলার মাস্টার আছে, এখন বিভিন্ন কোম্পানি। এই লাস্ট যে প্রসেসরটা তোমাদের দেখালাম, দেখো এটা কি লেখা ছিল, ফ্রন্টে। ফ্রন্টেক। ফ্রন্টেকের আরো বড় পাওয়ার সাপ্লাইও আছে, কিন্তু নর্মালি
এই মেশিনগুলোর জন্য 450 ওয়াটের বেশি নেওয়া হয় না, কিন্তু গেমিং মেশিন যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা কত ওয়াটের নেব? 1200। তা 800 1200। হ্যাঁ, আমাকে বেশি ওয়াটেজে যেতে হবে, আমাকে হিসেব করতে হবে আমার মেশিন কত খাচ্ছে। তোমরা এখন কম্পিউটার কিনতে যাও দেখবে অনেক ক্ষেত্রেই তোমরা বলতে পারো না তোমাদের কি লাগবে, দোকানদার দোকানের মানে ব্যবসার এক্সপিরিয়েন্সে একটা বলে দেয় যে তুমি 1200 ওয়াট নিয়ে নাও, সে কিন্তু মনে মনে হিসেব করে ফেলেছে প্রসেসর এত খাবে, বোর্ড, এসএসডি, কুলার সব মিলিয়ে 800 ওয়াট খাচ্ছে, 1200 ওয়াট নিয়ে নাও। স্যার প্লাস তারা কিন্তু গেমিং কম্পিউটারে হার্ড ডিস্ক গ্রাফিক্স কার্ডও পাওয়ার কনজিউম করে। হ্যালো, আরেকবার বলো, হ্যালো শুনতে পেলাম না, শুনতে পেলাম না, স্যার, আবার বলছি বলো। আর গেমিং কম্পিউটারে হার্ড গ্রাফিক্স কার্ডও পাওয়ার কনজিউম করে তো পাওয়ার সাপ্লাই থেকে। একদম একদম, সেটা এখান থেকেই ও পাওয়ার কনজিউম করে, ঠিক আছে। আলাদাও দিতে হতে হয় অনেক সময়, অনেক সময় দেখবে একটা এরকম ছোট্ট কানেক্টর থাকে, এরকম একটা কানেক্টর, সেটা দিয়ে ওকে আলাদা করে পাওয়ার দিতে হয়, তাহলে সেটাও তো এখানে অ্যাড হয়ে যাবে, হ্যাঁ স্যার। তাহলে সেটাও এখানে আমাকে হিসেব করে নিতে হবে। তাহলে একটা কম্পিউটার কিনতে গেলে এরপরে নিজেরা হিসেব করে বলতে পারবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পারবে তো? আচ্ছা, হ্যাঁ স্যার। আচ্ছা, Yes, তাহলে sir. আমি ক্যামেরাটা বন্ধ করছি, আমি একজন একজন করে জিজ্ঞেস করি, তারপর আরো কিছু জিনিস দেখাচ্ছি। অভয়, অভয় একটু প্লিজ মাইক্রোফোনটা অন করো। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। হ্যাঁ, অভয়, ধরো তুমি একটা গ্রাফিক্স রিলেটেড কাজ করবে, ধরো গেম ডেভেলপ করবে বা গ্রাফিক্স ডিজাইন করবে, তুমি একটা যদি মেশিন হুম নিতে যাও, তুমি কি কি জিনিস কেমন ভাবে কি নেবে একটু বলো আমাকে। যেমন গ্রাফিক্স কার্ড নেব, র্যাম রম দেখে নেব, প্রথমেই প্রসেসর দেখে নেব। একদম প্রথম থেকে বলো কি কি নেবে। যেমন র্যাম রম নেব, দেখে নেব, প্রসেসর দেখে নেব, তারপর কি দেখবে কত সেটাই জিজ্ঞেস করছি, কি কি দেখবে। ধরে নাও আমি প্রসেসর নেব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রসেসরে কি কি দেখবো বলো। প্রসেসরে বলো। যেমন ক্যাপাসিটি দেখবো সেটার। প্রসেসরে ক্যাপাসিটি দেখবো না, প্রসেসরে আমরা স্পিড দেখবো। কি দেখবো ও, বলো? স্পিড দেখবো। স্পিড দেখবো। তারপর কি দেখবো? প্রসেসরেরই দেখবো। আহ, বলো অভয়, পারবে, বলো, চেষ্টা করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট, অভয়কে কেউ হেল্প করবে? হ্যাঁ স্যার, আমি স্যার একজন আমি হেল্প করো আমি অভয়কে। করতে পারি। আচ্ছা, ভাই করো করো, জেনারেশন তুমি জানো দেখবি, তো? ইন্টেলের জেনারেশন বা এএমডি জেনারেশন, হ্যাঁ, কাজ তাহলে কি করবি দেখবো? সেই হিসাবে হুম, জেনারেশন। 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 আচ্ছা, জেনারেশন, আচ্ছা প্রসেসর পেয়ে গেছি, এবার কি নেবো? মাদারবোর্ড, তাই তো? হুম হুম। হ্যাঁ স্যার। মাদারবোর্ড নেবো, তাহলে কি দেখবো? মাদারবোর্ডের সাথে প্রসেসর আমার নেওয়া হয়ে গেছে, এবার মাদারবোর্ড নিতে গিয়ে কি মেলাবো? স্যার, প্রসেসরের সাথে হ্যালো স্যার, মাদারবোর্ড খাপ খাচ্ছে কিনা। সকেট মেলাতে হবে। এক মিনিট, কে স্যার, ডাকছিলে একটু বলো। হ্যাঁ হ্যাঁ, মৃণাল বলো। স্যার আমি হ্যাঁ বলো বলছি মৃণাল। স্যার, আমরা মনিটর কি করে বুঝবো যে মনিটর কি ভালো কি খারাপ? বলছি, মনিটরটা বলছি আমি একবার। মনিটরটা না অতটাও ইম্পর্টেন্ট না যতক্ষণ না তুমি গ্রাফিক্স রিলেটেড কাজ করবে, বোঝাবো। মনিটর বোঝাবো, ইন্টেল কেন নেবো, এএমডি কেন নেবো, সবই বোঝাবো, ঠিক আছে। আচ্ছা, ওকে তাহলে স্যার। মাদারবোর্ডের সঙ্গে কি নেবো? প্রসেসর নিয়ে নিয়েছি, সেম সকেটের একটা মাদারবোর্ড নেবো, তাই তো? হ্যাঁ স্যার। আর কি হ্যাঁ দেখবো? স্যার। তার মধ্যে এইচডিএমআই আছে কি নেই, তার মধ্যে হুম, M.2 পোর্ট ইন্টিগ্রেটেড আছে কি গ্রাফিক নেই। আছে কিনা স্যার। নর্মালি কম্পিউটার মাদারবোর্ডের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হয় না, নর্মালি হয় না। মাদারবোর্ড না স্যার, প্রসেসরে। হ্যাঁ, প্রসেসরে হয়, এই সেইখানে এএমডি ইন্টেল আসবে, আসছি। আমরা এখন মাদারবোর্ডটা একটু করে নিই, में তাহলে। भी ऐड किया जाता है। हाँ एग्जैक्टली, उसे अलग से ऐड करना पड़ता है। ওকে, আচ্ছা তাহলে প্রসেসর হয়ে গেল, মাদারবোর্ড হয়ে গেল, নেক্সট কি নেব? এটা আমাকে বলবে আতিক। স্যার হার্ড ডিস্ক। আচ্ছা, হার্ড ডিস্ক নিলাম, হার্ড ডিস্ক নেবো না এসএসডি নেবো বলো তো? স্যার এসএসডি না বেশি স্যার, ভালো হবে। এসএসডি নিলেই ভালো। এসএসডিটা বেটার হার্ড ডিস্কের থেকে। এসএসডিটা স্পিডে বেটার।
আচ্ছা তো এবার কারণ ধরে নাও কারণ আমি একটা জিনিস বলি। অপারেটিং সিস্টেম স্মুথলি চালাতে সাহায্য করে। হ্যাঁ, এটাই বলতাম। দেখো এসএসডির দাম কিন্তু একটা হার্ড ডিস্কের থেকে অনেক বেশি। আমরা আচ্ছা। সেই জায়গাটা একটু স্প্লিট করবো। বেটার হয়ে যায়। হ্যাঁ, আমাদের ওএসটা যদি আমরা এসএসডিতে রাখি আর বাকি ডেটা হার্ড ডিস্কে রাখি, অসুবিধার কিছু নেই, না স্যার। সেটাও করতে পারি। তাহলে ধরে নাও 128 জিবি বা 140 জিবির একটা হার্ড ডিস্ক নিলাম, এসএসডি নিলাম, যেটার মধ্যে ওএসটাকে রাখলাম, মানে প্রাইমারি ড্রাইভ যেটা সি ড্রাইভ দেখি আমরা, আর বাকি জিনিসটা হার্ড ডিস্কে রাখতে পারি, তাহলে খরচটাও একটু বাঁচে। হ্যাঁ স্যার। একটা 1000 জিবি এসএসডি কেনার থেকে তো কম খরচ। হ্যাঁ আচ্ছা, তাহলে আমার স্টোরেজও হয়ে গেল। এবার আমাকে কেউ একজন বলো যে এসএমপিএস নেবার সময় আমি কিভাবে নেব, গেমিং মেশিনের এসএমপিএস কত নেব? স্যার, মাদারবোর্ড কত 800 পাওয়ার থেকে কনজিউম 1200 করতে সেই অনুযায়ী সেইগুলো দেখে স্যার একদম। 800 থেকে 1200 ওয়াটের মধ্যে। না, 800 থেকে 1200 ওয়াট তুমি এইভাবে বললে হবে না, তো হিসেব করে নিতে হবে মাদারবোর্ড কত আছে। ধরে নাও তোমার মেশিনে বড় কুলিং লাগাচ্ছ, মানে লিকুইড কুলিং লাগাচ্ছ, তখন স্যার বড় 1600 লিকুইড দিতে পারে। তখন 1600 দিতে লাগবে। এটা তোমার হিসেব করতে হবে যে তোমার কতটা পাওয়ার লাগছে, সেই হিসেবে তোমায় দিতে হবে। স্যার যেমন বলছিলাম আমরা যে বাড়ি, হিসাব করে যদি দেখা যায় 800 ওয়াটের হয় তখন এসএমপিএস তাহলে কি 1200 800 দিয়ে ওয়াটের দাও, নিতে হবে না 1200 নিতে হবে বেশি না? যেটা হবে তার থেকে বেশি। কারণ 800 ওয়াট যেটা লাগছে, 800 ওয়াটের বেশি যদি লাগে, কখন লাগে আমি বলছি। প্রসেসরে একটা জিনিস হয় যেটাকে বলা হয় ওভারক্লকিং, মানে যে প্রসেসরটা দেখালাম সেটা স্পিড কত ছিল বলো, 3 GHz। হ্যাঁ স্যার। এটা কিন্তু ওভারক্লকিং প্রসেসর না। ওভারক্লকিং মানে কি? আচ্ছা, ক্লকিং মানে হলো এই যে 3 GHz বলছি, এটা হলো ক্লক স্পিড, এটাকে বলে ক্লকিং। ঠিক আছে, এইবার কিছু কিছু প্রসেসর দেখবে ওভারক্লকিং হয়। যেমন গেমিং এর ক্ষেত্রে আমরা যে প্রসেসর গুলো নিই, এইচএক্স সিরিজ গুলো হয়, ওগুলো হচ্ছে সব ওভারক্লকিং। মানে ও ইনিশিয়াল কন্ডিশনে শুরুতে 3 GHz যদি লেখা থাকে, সেটাও 3.2 GHz অব্দি উঠতে পারে। ওর এফিসিয়েন্সির কিছু পার্সেন্টেজ ওপরে উঠতে পারে। এই যে এক্সট্রা কাজটা করা, ওভার জব ডান করা, সেটা হচ্ছে ওভারক্লকিং। এটা কি বুঝলে? হ্যাঁ স্যার। তখন ওর কিন্তু পাওয়ার কনজাম্পশন হাই হয়ে যায়। তাহলে 800 ওয়াট কনজাম্পশনে 800 ওয়াট দিলে কিন্তু মেশিন ফেলিয়ার হবে, আমাকে 1200 ওয়াট দিতে হবে। এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার ইন্টেল আর এএমডির ব্যাপারটা বলি। ধরে নাও তোমার বেসিক কাজ হবে, তুমি আলাদা করে গ্রাফিক্স কার্ড লাগাও, আমি রেফার করব ইন্টেল নাও নিয়ে করে নাও। ধরে নাও তোমার খুব বেশি কিছু গ্রাফিক্সের কাজ হয় না, কিন্তু নমিনাল একটা গ্রাফিক্স লাগে, তখন আমরা করি কি, নর্মালি এএমডি কে প্রেফার করি। দুটোর আর্কিটেকচারটা শুধু আলাদা, মানে আর্কিটেকচার বলতে আমি বলতে চাইছি ভিতরে সার্কিট ডিজাইনটা আলাদা। তুমি যদি ইন্টেলের বোর্ড নাও, ইন্টেলেরই প্রসেসর কানেক্ট হবে, এএমডি কিন্তু কানেক্ট হবে না। তখন তোমায় কি করতে হবে, এএমডি নিলে এএমডি নিতে হবে। বাকি র্যামের ক্ষেত্রে ব্যাপারগুলো একই, হার্ড ডিস্কের ব্যাপার একই, শুধু ওই সকেটটা নিয়ে সমস্যা, বাকি সব সেম হয়। ঠিক আছে, আচ্ছা, কতগুলো মাদারবোর্ড কোম্পানির তোমাদেরকে নাম বলি। কারোর আইডিয়া আছে কিছু মাদারবোর্ড কোম্পানির নাম? স্যার মার্কেটে আসুস, কিনতে গিয়ে তো গিগাবাইট, তোমরা ওই মাদারবোর্ড, গিগাবাইট। টেকনিক্যাল, এক মিনিট, টেকনিক্যাল স্পেসিফিকেশন গুলো বুঝে গেলে, এবার তুমি সব এইসব বুঝিয়ে টুঝিয়ে দেওয়ার পরে দোকান থেকে তোমায় বললো হুইচ ব্র্যান্ড আর হুইচ ম্যানুফ্যাকচারার, তখন তো তোমাকে ম্যানুফ্যাকচারের নাম বলতে হবে। বেশ কয়েকটা ভালো কোম্পানির নাম বলো তো, যারা ভালো মাদারবোর্ড বানাতে পারে। স্যার আসুস, গিগাবাইট, ইন্টেল। ইন্টেল, গিগাবাইট, এরা খুব ভালো মাদারবোর্ড বানায়। ঠিক আছে, আসুস, এসার, অ্যাস্ট্রক, ঠিক আছে, স্যার ইভেন নিভিডা। এখন, হ্যাঁ, ইভেন এখন ফ্রন্টেক ইভিএম ও মাদারবোর্ড বানায়, কিন্তু সেই মাদারবোর্ড গুলো অতটা স্ট্রং নয়। স্ট্রং ইন দ্য সেন্স অফ ও অতটা ক্যাপাবল নয় সব কাজ করতে। স্যার ফ্রন্টে তো ঠিক আছে, চায়না কোম্পানি, ওই জন্য ভালো হয় না। না চায়না কোম্পানি ব্যাপারটা না, দেখো ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারিং কিন্তু চায়নাতেই হয়, হয় চায়না নয় তাইওয়ান, নাহলে থাইল্যান্ড, নাহলে ভিয়েতনাম, এই জায়গাগুলো, আর নাহলে জাপান, এই জায়গাগুলোতেই কিন্তু ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হয়। আমরা সো কল চায়না প্রোডাক্ট খারাপ যে কথাটা বলি না, এটা একদম লোকাল ব্র্যান্ডের, আমরা চায়না বলে অভ্যস্ত হয়ে গেছি। ঠিক আছে, সব জায়গাতেই দেখো ভালো প্রোডাক্ট তৈরি হয়, খারাপ প্রোডাক্ট তৈরি হয়। তো চিপ কোয়ালিটির প্রোডাক্ট যদি চায়না থেকে ইম্পোর্ট করানো হয়, তো সেটা তো বেশি দিন চলবেই না, তাই না?
হ্যাঁ কোরিয়া স্যার। আছে, সাউথ কোরিয়া, যেমন স্যামসাং সাউথ কোরিয়ান ব্র্যান্ড, তোরা ওখানেই ম্যানুফ্যাকচার করে। ঠিক আছে, আচ্ছা কেউ কিছু একটা বলছিলে স্যামসাং নিয়ে, বলো। सर मैं पूछ रही थी कि इंटेल से अच्छा तो अभी राइजन है ना। देखो तुम जो पूछ रहे हो ना, राइजन मतलब एएमडी का पूछ रहे हो, हाँ तुम्हारा पर्पस ओरिएंटेड है। अगर काम ऐसा कर रहे हो जिसमें इंटेल ही फिट होता है तो इंटेल चलेगा। अगर ऐसा काम है कि तुम्हें एएमडी से ही करना पड़ेगा तो एएमडी लेना है। अच्छा बुरा कुछ चीज नहीं होता है। इंटेल सर अगर मल्टीटास्किंग के लिए अगर लेंगे तो कौन सा लेंगे, राइजन या फिर इंटेल। देखो इसके लिए तुम्हें दो चीज समझना पड़ेगा। एक तो इंटेल है सबसे पुराना, जो पहला माइक्रो प्रोसेसर कंप्यूटर के लिए बनाया था, उसके पास बहुत एक्सपीरियंस है माइक्रो प्रोसेसर। अगर तुम्हें डेडिकेटेड ग्राफिक्स नहीं चाहिए तो इंटेल ले लो, ठीक है। इंटेल का रिस्पॉन्स इसमें बहुत ज्यादा है। अगर तुम्हें लो बजट में विथ डेडिकेटेड ग्राफिक्स चाहिए तो एएमडी ले लो। इसका मतलब ये नहीं कि एएमडी खराब प्रोसेसर बनाता है। गेमिंग के लिए एएमडी सो फार गुड। समझ में आया मेरे बात? यस सर। गेमिंग में तुम देखोगे कि हर बंदा क्या करता है कि एएमडी का प्रोसेसर चूज करता है। हाँ सर मैंने भी वही किया है। हाँ, गेमिंग के लिए एएमडी सो गुड। और पावर कंजम्पशन भी इंटेल से थोड़ा कम है, इनका इशू कम है। तो अगर तुम्हें कुछ जबरदस्त काम करना है ना तो फिर इंटेल में जाना पड़ेगा। हाँ मेरा राइजन 7000 सीरीज का है, मैंने एम 7000 सीरीज एएमडी का। ওকে, তো এটা তো বুঝলাম আমরা কি কি নিচ্ছি। তো এর সাথে যেটা, সেটা হচ্ছে ইন্টেলের কি কি প্রসেসর মার্কেটে অ্যাভেলেবেল সেগুলো একটু জেনে নিই। এই যে প্রসেসরটা দেখালাম সেটা কি প্রসেসর ছিল? পেন্টিয়াম। তাছাড়াও কিছু এটা খুব পুরনো একটা প্রসেসর, এখন তো তোমরা i7 i9 সবাই দেখছো। তাছাড়াও লো বাজেটের ডুয়েল কোর আছে, কোর টু ডুও আছে, সেলেরান আছে। এএমডির ক্ষেত্রেও কিছু লো বাজেট প্রসেসর আছে, অ্যাফলন, ঠিক আছে। তারপর এখন লেটেস্ট যেগুলো চলছে, যেমন ধরো জি সিরিজ চলছে, তোমার রাইজেন চলছে, ঠিক আছে। এগুলো খুব হাই এন্ড প্রসেসর। এটা ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, তাহলে আমরা কিছু ম্যানুফ্যাকচারের নাম জানলাম, মাদারবোর্ডের, প্রসেসরের, র্যামের। আচ্ছা, হার্ড ডিস্কের ম্যানুফ্যাকচারারের নাম বলতে পারবে? স্যার স্যার জেব্রনিক্স। বানায় না, আমি একবার দেখাচ্ছি। এটা দেখা যাচ্ছে? স্যান্ডিস্ক। হুম, স্যান্ডিক্সের নয়, সিগেট সিগেট। সিগেট। সিগেট হচ্ছে মোস্ট সেলিং হার্ড ডিস্ক, কিন্তু টপ রেটেড নয়। কিরকম? অ্যাকচুয়ালি মার্কেটে সেকেন্ডারি স্টোরেজ দুটো, এক্স্যাক্টলি দুটো কোম্পানি মানে কম্পিট করে। একটা হচ্ছে ডাব্লিউডি, যার পুরো নাম হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটাল, আর একটা হচ্ছে সিগেট, ঠিক আছে। তো যখন ভিয়েতনামে একবার সুনামি হয়, সিগেট প্রথমে মার্কেটে প্রচুর বেচতো প্রোডাক্ট। সুনামির পর কি হলো, যখন সাপ্লাই দিতে পারেনি, ডাব্লিউডি মার্কেটটা ধরে নিচ্ছিল। কিন্তু যদি কোয়ালিটি কম্পারিজনে যাও, ডাব্লিউডি কিন্তু সিগেটের থেকে ফার বেটার। যেমন ডাব্লিউডি তোমার সার্ভারের জন্য প্রডিউস করে প্রোডাক্ট, নর্মাল পিসির জন্য করে। ওদের দেখবে সেগমেন্টটা কি করা হয়, ডাব্লিউডি গ্রিন, ডাব্লিউডি ব্ল্যাক, ডাব্লিউডি পার্পেল, এই যে নামগুলো বা দেখবে ডিজাইন আর কালারটা ওই নামের সাথেই মিলছে। এগুলো পারপাস অনুযায়ী হয়। গ্রিন মানে ওই হার্ড ডিস্ক 24x7 চলতে পারে। কোথায় চলবে? ধরে নাও সিসিটিভি, সার্ভার। পার্পেল তুমি কম্পিউটারে ইউজ করতে পারো। ব্ল্যাক হচ্ছে মোস্ট এক্সট্রিম কোয়ালিটির প্রোডাক্ট ওরা বানায়। আবার সিগেটের দেখবে অনেকগুলো ভাগ আছে, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি সেটাকে বলা হয় বার্রাকুডা। এখানে পরিষ্কার দেখতে পাবে কি, দেখো এখানে দেখো লেখা রয়েছে, লেখাটা মুছে গেছে, বার্রাকুডা বলে লেখা থাকে, ঠিক আছে। এরকম আরো আছে ভার্সন, তবে এইটা সবচেয়ে বেশি চলে সিগেটের। তাহলে এইবার দেখো, তাহলে আমাদের এসএমপিএস হয়ে গেছে, হার্ড ডিস্কও হয়ে গেছে। আচ্ছা, কুলিং ব্যাপারটা যাই এবার। আমরা যখন ইন্টেলের প্রসেসর কিনি, ইন্টেলের প্যাকেজের মধ্যেই একটা কুলিং দেয়, অ্যাক্টিভ কুলিং
দেয়, যেটার মধ্যে একটা হিটসিঙ্ক একটা ফ্যান থাকে, কিন্তু তো ইয়ার সেটাতে প্রোডাক্ট আমাদের কুলিং কিন্তু হয় না, প্রপার কুলিং আমরা পাই না। তখন আমরা কি কি কোম্পানি আছে বলো মার্কেটে যারা কুলার সাপ্লাই করে? কুলার মাস্টার, ডিপ কুল, তুমি যেটা অ্যান্টেক। বলছো সেটা হচ্ছে হাই এন্ড সেগমেন্ট, খুব ভালো জিনিস। আচ্ছা, সেম সেগমেন্টের সেম এতে আমরা লো বাজেটে কিছু পেতে পারি? একটা কোম্পানির নাম বলো। স্যার অ্যান্টেক। অ্যান্টেক। তুমি দেখবে কুলার মাস্টার অ্যান্টেকের ডিজাইন পারফরমেন্স সেম, কিন্তু কুলার মাস্টার কিছু জায়গা কিছু পারফরমেন্স বেটারমেন্টের জন্য দাম প্রচুর নেয়। অলমোস্ট তার 90% এফিসিয়েন্সিতে তুমি অ্যান্টেক পেয়ে যাবে। তাছাড়াও মার্কেটে অনেক ইভিএম বলে একটা কোম্পানি আছে, এরা দেয়, কিন্তু তাদের মধ্যে অ্যান্টেক অনেক ভালো, অ্যান্টেক স্পোর্টস, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবার একটা জিনিস দেখাই, তাহলে মোটামুটি আমরা কিনতে গেলে কি কি কিনবো বুঝলাম, শুধু কিবোর্ড মাউসটা বাকি আছে। আচ্ছা বলো তো, একটা ভালো কোম্পানির নাম বলে যারা ভালো কিবোর্ড মাউস বানায়। স্যার ডেল। रॉग এটা रॉग रॉग আরোজি। हाँ सर उनका माउस बहुत अच्छा স্যার है। আরো তো অনেক এক্সপেন্সিভ। এইচপি। हाँ HP। স্যার জেব্রনিক্স। স্যার জেব্রনিক্স V20। আচ্ছা, টিভিএস এর নাম কেউ শুনেছো? টিভিএস? नो। না স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মোটরে শুনেছি, মোটরে মানে শুনেছো? ইঞ্জিন। দেখো, ইঞ্জিন। টিভিএস হচ্ছে সবচেয়ে পুরনো কিবোর্ড মাউস ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আজকে তুমি টিভিএস মার্কেটে খুব কম লোককেই ইউজ করতে দেখবে, কারণ টিভিএস এর একটা নর্মাল কিবোর্ড 10 থেকে 12 হাজার টাকা পড়ে। এইবার এত দাম নেয় কেন? আমরা যে 500, 550, 1000 টাকার কিবোর্ড গুলো কিনি, যদি কোনোদিন বাড়িতে কিবোর্ড খারাপ হয় বা পরিষ্কার করার জন্য খোলো, দেখবে ওর নিচে প্লাস্টিকের একটা সার্কিট করা আছে। আর টিভিএস এর কিবোর্ড যদি খোলো দেখবে শক্ত একদম ফ্যাব্রিকেটেড সার্কিট, মানে ওই যে 500, 550 টাকার কিবোর্ড না কোনোদিন রিপেয়ারিং হয় না, একটা কিও যদি খারাপ হয় কিবোর্ড বাদ। তো ওই কিবোর্ড টিভিএস এর যদি খারাপ হয় তুমি রিপেয়ার করতে পারো। पर सर की को तो चेंज कर सकते हैं ना। एक सिंगल की को चेंज करना मतलब दूसरे कीबोर्ड से चुराना पड़ता है, लेना पड़ता है। अगर की खराब हुआ तो दूसरे कीबोर्ड से लगा सकते हो, उसके अंदर का सर्किट खराब हो जाएगा तो क्या करोगे? उसमें तो सर्किट बोर्ड नहीं है, उसमें तो प्लास्टिक है। एक प्लास्टिक के ऊपर से कार्बन का फिल्म रहता है, अगर वो उठ जाएगा, गल जाएगा, खराब हो जाएगा तो रिपेयर नहीं होगा, तुमको नया कीबोर्ड लेना पड़ेगा। हाँ अगर सर अभी जो मैकेनिकल कीबोर्ड है उस पे यही रह रहा है ज्यादातर फोम का। हाँ, तो एक्चुअली मैकेनिकल कीबोर्ड जो टीवीएस बनाता है उसमें क्या होता है कि मदरबोर्ड जैसा दिखाता हूँ, मदरबोर्ड में जो सर्किट दिख रहा है ना, और तो ऐसा एक चीज रहता है जिसमें सर्किट डिजाइन होता है, तो अगर खराब हो जाए तो रिपेयर हो सकता है। तो उसका क्वालिटी ऐसा है, तुम जब प्रेस करोगे ना उसका फीलिंग कुछ और ही होगा, एक्सपीरियंस कुछ और ही होगा। वो तो हाई एंड बजट हो गया। थोड़ा नीचे में आओगे, डेल एचपी तो सभी यूज कर लेता है, ठीक है, तो इसका क्या होगा 3 से 4 স্যার साल में। রেডিয়ার অল্প। हाँ, আবার বলো। রেডিয়ারও স্যার ভালো। দেখো এগুলো যেগুলো তোমরা বলছো সবই ভালো, আমি বলছি বাজেটে সবচেয়ে ভালো কোথায় যায়, এগুলো সবই ভালো, 3-4 বছরে কিন্তু ইস্যু জেনারেট করে। লগিটেকের নাম কেউ ডেল এইচসি শুনেছো? বাজেটের মধ্যে খুব ভালো। লগিটেক। হ্যাঁ স্যার। হ্যাঁ লগিটেক স্যার। হ্যাঁ একটা স্যার। কোম্পানি যারা লো বাজেটে খুব হাই এন্ড কিবোর্ড মাউস দেয়, ঠিক আছে, যেমন ধরো দাও K120 বা MK120। K120 হচ্ছে কিবোর্ড আর MK120 হচ্ছে কিবোর্ড মাউস কম্বো। তো লগিটেক তোমরা যদি নাও স্টুডেন্ট হিসেবে আমি বলছি, তো অনেক দিন সার্ভিস পাবে, 6-7 বছরের বেশি সার্ভিস পেয়ে যাবে, দামও বেশি হবে না, 1000 টাকার ভিতরেই হবে। এইবার আজকের দিনে দেখবে একটা ট্রেন্ড এসছে RGB কিবোর্ড, মানে সবাই খুব ফ্যাসিনেটেড ব্যাপারটাতে, कीबोर्ड আমার में আছে। लाइट जल रही। गेमिंग वाला हाँ तो अच्छा लगता है ना कि लाइटिंग हो रहा है, देखने में अच्छा लगता है बट एम्बियंस उसका बन रहा है। प्रोसेसिंग उतना अच्छा नहीं है। हाँ, उसका परफॉर्मेंस अच्छा नहीं होता है, गेमिंग के लिए चल जाता है पर काम के लिए अच्छा नहीं है। फॉर शो तो ऑफ। अगर एग्जैक्टली तो अगर लेना है तो डेल एच पे ले सकते हो, अगर लॉन्ग टर्म के लिए इन्वेस्ट करना है ना तो लॉगिटेक ले लो। हाँ, अच्छा खासा पैसा लेगा, उसके बदले में कि
अच्छा प्रोडक्ट भी मिलेगा। ওকে, এটা তো কিবোর্ডের ব্যাপারটা গেল। এবার মাউসে যাই। আচ্ছা মাউসে একটা জিনিস খেয়াল করবে, অ্যাকচুয়ালি বেসিক্যালি মাউসে কটা বাটন থাকে? একটা লেফট ক্লিক, একটা রাইট ক্লিক, হ্যাঁ স্যার দুটো বাটন। আর একটা স্ক্রল থাকে, স্যার স্ক্রল মানে থাকে। স্কোয়ার বাটনটা ক্লিক করা যায় এখন। হ্যাঁ স্ক্রল এখন না, ওটা প্রথম থেকেই। স্ক্রলটাও একটা বাটন। এইবার তাছাড়াও দেখবে হ্যাঁ কিছু মাউসে থাম্বের কাছে মানে থাম ফিঙ্গারের কাছে দুটো বাটন থাকে, प्रीवियस और नेक्स्ट। सर माउस पैड। वो अलग चीज है, मैं अभी माउस बता रहा हूँ, ठीक है। तो उसमें क्या होता है कि दो और बटन होता है थम फिंगर के पास, वो भी ले सकते हो काम के सुविधा के लिए। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাউসের ডিপিআই। দেখবে একটা ছোট্ট বাটন থাকে ডিপিআই চেঞ্জ করার জন্য। দেখবে কোনো সারফেসে ভালো কাজ করছে, কোনো সারফেসে ভালো কাজ করছে না, তখন আমরা ডিপিআই চেঞ্জ করি। মাউস অলওয়েজ রাফ সারফেস ইউজ করতে হবে। তুমি যদি স্মুথ টাইলস এর উপর মাউস কাজ করা অত ভালো কাজ করবে না, যদি এটা পেজের উপর কাজ করা খুব ভালো কাজ করবে। তো সেটাও দেখে নিতে পারো। তাদের মধ্যে দেখো টিভিএস তো আমি অলওয়েজ বলবো খুব ভালো মাউস বানায়, সাথে তুমি লগিটেক কে নিতে পারো, ডেলের মাউস খুব ভালো হয়, ফোর্ট্রনিক্স এর মাউস খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে একটা জিনিস কিনতে গিয়ে কি কি লাগবে বুঝলাম। এবার ফাইনালি আমরা যেটা দেখবো, আচ্ছা টাচ প্যাডটাও আমাকে বললো, টাচ প্যাড নিয়ে ল্যাপটপের সঙ্গে তো বিল্ট ইন থাকে, তাছাড়া এক্সট্রা নিতে পারো গ্রাফিক ওয়ার্ক মানে রিলেটেড ওয়ার্ক করার জন্য, বা স্যার টাচ প্যাড যারা যদি স্যার যারা অ্যানিমেশনের কাজ করে তারা ওটা ইউজ করে। হ্যাঁ ওরা ওরা গ্রাফিক প্যাড ইউজ করে, ট্যাবলেট টাইপের একটা জিনিস, ঠিক আছে, গ্রাফিক্যাল ট্যাবলেট ওরা একটা सर use मैंने করে। माउस पैड बोला था, टच पैड नहीं। माउस पैड फॉर हाँ माउस पैड वो तो अगर होगा तो माउस यूज करना बहुत इजी हो जाता है, क्योंकि उसमें जो सरफेस होता है ना रफ सा होता है, उसमें माउस क्या हाँ। करता है रिस्पॉन्स अच्छा देता है। ओके, तो ये सारा चीज तो हम लोगों ने खरीद लिया, अभी क्या खरीदना है? एक कैबिनेट, राइट। कैबिनेट जब लेते हैं तो हम क्या क्या पैरामीटर लेते हैं कॉन्सिडरेशन में? যখন আমরা ক্যাবিনেট কিনি তখন কি কি জিনিস দেখে কিনি? নর্মাল মেশিন কেনার সময় কিন্তু আমরা এটা ভাবি না, একটা মোটামুটি ডিজাইন দেখে নি, পছন্দ হয়ে যায় নিয়ে। যখন গেমিং মেশিন কিনি তখন কি করি? তার RGB ভিতরে স্পেস কতটা, RGB আর fan। গ্লাস। ওটা তো ডিজাইনের জন্য। তার চেয়েও বড় কথা স্পেস কতটা, ভিতরে ভেন্টিলেশন প্রপার করাতে পারবো কিনা, এক্সট্রা জিনিস যদি অ্যাটাচমেন্ট করি সেটা অ্যাটাচমেন্টের জায়গা আছে কিনা। তারপর আমাদের চলে আসে কুলিং এর স্যার জন্য, স্যার যে কুলিংটা বাইরে থেকে দেখা যাবে কিনা, ট্রান্সপারেন্ট কিনা, আর লাইট জ্বলবে কিনা, এই অনেক ব্যাপারগুলো আমরা অনেক দেখি। স্পেস। सर वो तो गेमिंग सेटअप का आप बात कर रहे हैं शायद। एकदम एकदम नॉर्मल पर्पस के लिए हम लोग सोचते हैं क्या, कोई अच्छा वाला एक डिजाइन खरीद के चले आते हैं। হ্যাঁ স্যার। हाँ गेमिंग सेटअप का वो ट्रांसपेरेंट होता है, वो सारा हाँ विजिबल लाइट होता है, उसके अंदर वेंटिलेशन का अच्छा जगह होना चाहिए। एक प्रॉपर सेटअप लगेगा। हाँ चलो ये सब तो हो गया, अभी क्या कहाँ पर जाते हैं? मॉनिटर। দেখো মনিটর বিভিন্ন ভাবে আমরা বাছাই করি, একটা হচ্ছে রেজলিউশন, দুই হচ্ছে সাইজ, তিন হচ্ছে কি মেটেরিয়ালে তৈরি। একটা 14.5 ইঞ্চির মনিটর পাওয়া যায়, তুমি টুকটাক কাজ করলে করতে পারো। এবার ধরো তুমি ভিডিও এডিট করো, তোমার কি 14.5 ইঞ্চি মনিটরে হবে? না স্যার 21 লাগবে। 21 ইঞ্চি, 27, 29, বা হতে পারে তুমি দুটো মনিটর ইউজ করছো, তখন তোমাকে ভেবে নিতে হবে তোমার মাদারবোর্ডে যেন ডবল এইচডিএমআই পোর্ট থাকে, বা তোমার গ্রাফিক্স কার্ডে যেন ডবল এইচডিএমআই পোর্ট থাকে, এগুলো ভাবতে হবে। এইবার সাইজ হয়ে গেল, টাইপ হয়ে গেল, মেটেরিয়াল ভাবতে হবে। দেখো মনিটর আমরা যেগুলো এলসিডি বা এলইডি বলি সবগুলো কিন্তু এলসিডি এলইডি হয় না। কিছু মনিটর তুমি হাত দিয়ে দেখবে একটুখানি প্রেস করা যাচ্ছে, মানে কিছু একটা সফট করছো, ওটা হয় ব্যাকলাইট এলইডি, মানে পুরো ডিসপ্লেটা এলসিডি কিন্তু ওর পিছনে যে ব্যাকলাইটটা আছে ওটা এলইডি, পিওর এলইডি না। আবার কিছু ডিসপ্লে দেখবে তুমি প্রেস করছো কিন্তু বসছে না, পুরো শক্ত কাঁচের মতো, ওটা হলো ওএলইডি। ওটার ব্রাইটনেস বেশি হবে, ওটা তুমি সাইড থেকে বেশি দেখতে পাবে, ঠিক আছে, ওটার কালার ডেপথ ভালো হবে। বোঝা গেল? এবার আছে পাওয়ার কনজাম্পশন, কোন মনিটর কত পাওয়ার খায়, কোন মনিটর পাতলা, কোন মনিটর মোটা। এবার তোমার পারপাস অনুযায়ী এগুলো তোমায় ডিসাইড করতে হবে। যে বলো তো বাজারে সত্যি ভালো মনিটর কে প্রোভাইড করে? স্যামসাং।
আরো একজন আছে যারা খুব Samsung। কম্পিটিশনে কাজ করে। স্যার বিএ শুনতে পেলাম না। এসআর 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 না, এগুলো মোস্ট কমন। ডেল, এসআর এরা মোস্ট কম্পিটিটিভ। স্যার ডেল এখন মোস্ট স্যার কম্পিটিটিভ। ACER। স্যার এইচপি এওসি, হ্যাঁ এসআর এলজি এলজি এরা হচ্ছে, দেখো এগুলো এরা হচ্ছে একদম মিড রেঞ্জের কম্পিটিটর। এসআর, এওসি, এলজি। এবারে যদি আরো নিচে নামতে চাও, আরো লো বাজেটে যেতে চাও, তুমি জেব্রনিক্স পাবে, ফ্রন্টেক পাবে, কম্প্যাক্ট বলে একটা কোম্পানি আছে পাবে, এদের সব পাওয়া যায়। ঠিক আছে, সোনি এলজি মনিটর ইউজ করেছি, খুব আমি খারাপ তিন হয়। স্যার Alienware। ফ্রন্টেক তো, হ্যাঁ স্যার, ফ্রন্টের মনিটর খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। স্যার Alienware। হ্যাঁ ফ্রন্টেকের प्रोडक्शनটাই तो बहुत अच्छा वाला रेंज है। देखो जैसे कि तुम लोग स्टूडेंट हो ना, तो मैं हर एक रेंज बता रहा हूँ, जिस रेंज में तुम चाहो ले सकते हो। স্যার সোনি टू गुड, সোনি ইজ টু গুড। ওকে, এটা হয়ে গেল। স্যার আমার কাছে তো এসার এর মনিটর আছে। এসআর গুড, খুব ভালো বলবো না, গুড। স্যার স্যামসাং এর পিকচার কোয়ালিটি খুব ভালো। স্যামসাং পিকচার কোয়ালিটি সত্যি খুবই ভালো। স্যামসাং, এলজি, স্যার বিএনকিউটা কি স্যার? এদের পিকচার, হ্যাঁ হ্যাঁ, বিএনকিউ বেনকিউ। বেনকিউ অ্যাকচুয়ালি একটা তোমার কোম্পানি যারা টিভি বানাতো এক সময়, তো এখন টিভি, মনিটর, প্রজেক্টর এসব বানায়। ভালো, খারাপ না, ভালো। আচ্ছা এইবার গেল, তো ধরে নাও তুমি কম্পিউটার কিনে ফেলেছো, ঠিক আছে, তা তুমি ধরো একটা স্পিকার নেবে, ইচ্ছে হয়, বাড়িতে আছে, একটু সিনেমা যদি দেখি স্পিকার নিতে হয়। হ্যাঁ স্যার, স্পিকার নেওয়ার সময় আমরা অনেকগুলো জিনিস ভাবি। কি কি ভাবি বলো তো? Beat, সাউন্ড সাউন্ড কোয়ালিটি। কোয়ালিটি sound quality, সবটা beat। মিলিয়েই তো সাউন্ড কোয়ালিটি হলো। দেখো ডলবি একটা অ্যাটমস। স্পিকারের মধ্যে ডলবি অ্যাটমস, ডলবি অ্যাটমসের প্রসেসরের দাম জানো? না একটা স্যার, ছোট ছোট প্রসেসর sound- 16 কিলো হার্জের দাম 27,000 টাকা। এবার স্যার বলো নেবে? সাউন্ড কোয়ালিটি না স্যার। আমি বলছি ব্যাপারটা কি হয়। আমরা ফোন কেনার সময় দেখবে এখনো প্রচুর ফোন, যেমন সবচেয়ে বেশি দেয় হচ্ছে মোটরোলা, ডলবি অ্যাটমস দিয়ে দেয়, তাই না? হ্যাঁ স্যার কিন্তু কিন্তু ফিজিক্যাল কোনো প্রসেসর দেয় না ফোনের মধ্যে, একটা সফটওয়্যার দিয়ে দেয় শুধু। ফিজিক্যাল কোনো ড্রাইভার থাকে না, সফটওয়্যার দেয়। ডলবির প্রসেসর তুমি যদি জেনুইন দেখো, দেখবে যখন স্টেজ প্রোগ্রাম হয়, কোনো ইভেন্ট হয়, দেখবে যেমন স্ট্যাকে প্রচুর মেশিন বসায়, ওখানে ডলবিরও প্রসেসর বসায় ওরকম। ঠিক আছে, সেই প্রসেসর গুলো কোটিতে দাম আসে। অডিটোরিয়ামে যে প্রোগ্রাম হয়, ডলবি যখন যদি বসায়, নর্মালি বসানো হয় না, এই ডলবি বসায় না, কয়েক কোটি টাকা দাম হয় প্রসেসর। ডলবির ছোট প্রসেসরের দাম 27-28 টাকা পড়ে। সোনির যদি সাউন্ড সিস্টেম দেখো, দেখবে সাউন্ড সিস্টেমের সঙ্গে একটা পুরোনো দিনের ওই ডিভিডি বা অ্যাম্পলিফায়ারের মতো একটা মেশিন দেয়, এটা হচ্ছে ওর প্রসেসর, সেটার দাম হিউজ হয়। তো সেরকম যখন আমরা কম্পিউটারের সাথে একটা স্পিকার নেব, আমরা নর্মালি করি কি, ছোট্ট একটা স্পিকার নিয়ে নিই, যেটার মধ্যে 4 ইঞ্চি 8 ইঞ্চি ছোট স্পিকার থাকে। এবার যদি তোমার মনে হয় তুমি ভালো এডিট করবে বা রেকর্ড করবে, তোমাকে বেসের জন্য একটা উফার, মিড রেঞ্জে সাব উফার, টুইটার, এরকম অনেক কিছু ভাবতে হয়। নর্মালি কম্পিউটার নেওয়ার সময় এত সাউন্ড সিস্টেম নিয়ে আমরা ভাবি না, কারণ সেইভাবে আমরা কোনো এডিটিং বা রেকর্ডিং যারা করি তারা ছাড়া কিন্তু সাউন্ড নিয়ে অতটা আমরা ওয়াকিবহাল না। বলো, শুনতে পেলাম না, আরেকবার বলো। স্যার কম্পিউটারে একটা বেসিক স্পিকার হলে যথেষ্ট। একটা বেসিক স্পিকার হলে তোমার কাজ হয়ে যায়। আর ম্যাক্স টু ম্যাক্স তুমি একটা হোম থিয়েটার নিয়ে নিতে পারো 2.1, 4.1। হ্যাঁ স্যার। আচ্ছা কেউ একটা কিছু বলছিলে, ইনকল মেসেজে লিখেছো কি? এসএফএক্স, আচ্ছা এই ব্যাপারগুলো আসে কোথা থেকে? এসএফএক্স, ভিএফএক্স, এগুলো কিন্তু সব গ্রাফিক্স রিলেটেড। তুমি যখন গ্রাফিক্স প্রোডাকশন করবে, তখন তোমার এসএফএক্স, ভিএফএক্স আছে, এটা কিন্তু পুরোটাই চলে গ্রাফিক্স কার্ডের মধ্যে। এইবার দেখো একটা জিনিস দেখাই, এই প্রসেসরে যে প্রসেসিংটা হলো, গ্রাফিক্স কার্ড ছাড়া টোটালটা আউটপুট কোথা থেকে হবে? এখানে থেকে। হ্যাঁ স্যার।
এবার যদি তুমি এখানে গ্রাফিক্স কার্ড ইনসার্ট করে দাও, এই পোর্টটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মানে ডিসেবল হয়ে যায়। তখন গ্রাফিক্স পোর্শনটা বাদে সমস্ত প্রসেসিংটা এখানে হবে, গ্রাফিক্স পোর্শনটা এখানে চলে আসবে, গ্রাফিক্যাল প্রসেসর এটা প্রসেস করে এখান থেকে কিছু পোর্ট দিয়ে আমাদের গ্রাফিক্যাল আউটপুটটা দেবে। এইবার ধরে নাও তোমার সাউন্ড কার্ড দরকার, তোমার যে মেশিনের সাথে এই যে পোর্ট দেওয়া হয়েছে তাতে তুমি স্যাটিসফাইড না, বা তুমি যে ধরনের কাজ করো তোমার তাতে হচ্ছে না, তো আমরা সাউন্ড কার্ড নিয়ে কোথায় বসাবো? এখানে বসাতে পারি। পিসিআই তে যদি পিসিআই এক্সপ্রেস স্লটে হয় তাহলে এখানে বসাতে পারি। আচ্ছা, এবার ধরে নাও কোনো কারণে 5-6 বছর ইউজ করে ফেলেছে, এই পোর্টটা খারাপ হয়ে গেছে ইউএসবি, বা এই ল্যান পোর্টটা খারাপ হয়ে গেছে, তাহলে কি তুমি ল্যান আর ইউএসবি ইউজ করবে না? করবে। তোমরা পিসিআই স্লটের ইউএসবি এক্সপেনশন বা ল্যান এক্সপেনশন কিনে এখানে বসালে ইউএসবি পেয়ে যাবে। বা এই 4টেতে তোমার হচ্ছে না, তখন তুমি এখান থেকে বের করতে পারো। বা তোমার আরো একটা ভিজিএ স্লট বা ভিজিএ আছে, তোমার এইচডিএমআই লাগবে, তো তুমি পিসিআই টু এইচডিএমআই কার্ড কিনে এনে বসিয়ে এইচডিএমআই আউটপুট পেয়ে যাবে। ঠিক আছে, এবার একটা জিনিস হয় যেটাকে বলে ক্যাপচার কার্ড। ক্যাপচার কার্ড কি জিনিস? ধরো একটা ক্যামেরা চলছে, সেখান থেকে তুমি লাইভ ক্যাপচার করবে, তখনও তুমি ক্যাপচার কার্ড এখানে বসাবে। তো স্ক্রিন রেকর্ডিং এর মতো। হ্যাঁ, স্ক্রিন রেকর্ডিং এর মতো। দেখবে যারা মোবাইলে গেমিং করে তারা কিন্তু ক্যাপচার কার্ড লাগায়। এখন ক্যাপচার কার্ড ইউএসবি বেসড হয়ে গেছে, তো ওটা করে কি ইউএসবি টাইপ সি পোর্ট থেকে ক্যাপচার কার্ডে দেয়, ক্যাপচার কার্ডটা কম্পিউটারে ইউএসবি দিয়ে কানেক্ট করে দেয়। হ্যাঁ, এখন তো কানেক্ট করে বেশিরভাগ দেওয়ার পরেই মোবাইলে স্ক্রিন ক্যাপচারিং সফটওয়্যার থাকে। হ্যাঁ দেখো, যে স্ক্রিন রেকর্ডিংটা মোবাইলে চলে সেটা কিন্তু লেস দেন 8 বিট, মানে 8 বিটের নিচে রেকর্ডিংটা করে। কিন্তু তুমি যখন সেই ভিডিওটা যদি ইউটিউবে ইনস্টাগ্রামে দাও, দেখবে অতটা ভালো লাগবে না। যে বড় বড় মোবাইল গেমিং বা কম্পিউটার গেমিং কমিউনিটিকে তোমরা চেনো, তারা কিন্তু সবাই ক্যাপচার কার্ড ইউজ করে, তবে গিয়ে ওই কোয়ালিটিটা তোমরা দেখতে পাও। স্যার, আমি একটা প্রশ্ন করি। 4K quality, 8K quality. এক্স্যাক্টলি। স্যার, আমি একটা প্রশ্ন করি। নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার, এই যে আমরা ডিজনি হটস্টার বলুন বা অ্যামাজন প্রাইম বলুন বা নেটফ্লিক্স বলুন, এখানে আমরা একটা স্ক্রিনশটও তুলতে পারি না, কিন্তু যেগুলো ইলিগাল সাইটে যে এগুলো মুভিগুলো বার হয়, যেগুলো ডাউনলোড করা যায়, সেগুলো ওরা কিভাবে রেকর্ড করে বার করতে পারে? আচ্ছা, उसके लिए এগুলো अलग से ऐप लगता है आई गेस। না, এগুলো আলাদা সব টেকনিক আছে, শুরুতেই এসব নিয়ে পরে এগুলো আলোচনা করবো, ঠিক আছে? ঠিক আছে অনলাইন স্যার। ক্লাস, এগুলো এখানে আলোচনা না করাই ভালো। ওকে, প্রসেস আছে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যখন তোমরা নিজেরাও পারবে, চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা, ঠিক এই আছে। ওভারঅল পুরো জিনিসটাতে কারোর কোনো কোয়ারি আছে? না স্যার। ভেবে চিন্তে বলো। না স্যার, কোনো প্রবলেম নেই। সবার ক্লিয়ার? একটা মিনিট একটু হোল্ড করো। আচ্ছা, ঠিক আছে। তা আর একটু ভেবে চিন্তে বলো, আর কোনো কারোর কোশ্চেন? ফোনের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, আমরা ফোনে রম যেটা বলি অ্যাকচুয়ালি রম নয়। হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা জিনিস তাহলে তোমাদেরকে শেখাই। খাতাটা দেখা যাচ্ছে আমার, কাগজটা? হ্যাঁ স্যার। यस सर। হ্যাঁ স্যার। ধরো তুমি মার্কেট থেকে যখন র্যাম কিনেছো, একটা র্যাম ছিল 1 GB, 4 GB 800 মেগাহার্জ, আর একটা র্যাম ছিল 2 GB 2400 মেগাহার্জ। বলো তো কোন র্যামটা আমরা বেশি প্রেফার করবো? সেম, Second ধরো one. ডিডিআর, স্যার, সেকেন্ড ওয়ান। DDR4 এরই র্যাম। স্যার, সেকেন্ড ওয়ান উইল বি বেটার। কেন এটা বেটার, কেন এটা নয় কেন? কারণ স্পিডটা বেশি। কারণ এটা स्पीड স্পিড বেশি হবে। ज्यादा है। এক্স্যাক্টলি, কারণ আমরা র্যামে বারবারই বলেছি কি করব, আমরা স্টোরেজ নিয়ে এত চিন্তা ভাবনা করবো না, আমরা স্পিড নিয়ে চিন্তা ভাবনা করবো। কারণ র্যামে আমরা ডেটা স্টোর করি না। র্যাম কি করে, যখন মানে কম্পিউটার চলে, হার্ড ডিস্ক থেকে ডেটাটা প্রসেসরকে ডাইরেক্ট দিতে পারে না, র্যামের ভায়া দেয়। তাহলে আমার ওখানে স্টোর করার কিছু নেই, আপনার ফাস্ট পাস করতে হবে ডেটাটাকে। ওকে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, বাড়িতে কম্পিউটার আছে অনেক, কার কার আছে? স্যার, আমার আছে। আমার স্যার। আমারও আছে। স্যার, লো এন্ড আচ্ছা, আছে। কম্পিউটার।
তো কোনো কিছু আসে যায় না, লো এন্ড হোক বা হাই এন্ড হোক, কিছু কমন প্রবলেম বলি, এই প্রবলেম গুলো তোমরা ফেস করেছো, কিভাবে সলিউশন করেছো বলবে আমাকে। কম্পিউটার অন করছো, ডিসপ্লে আসছে না, তো এইচডিএমআই পোর্ট লুজ হয়ে গেল তখন। টাইট আছে, ধরে নাও চেক করে দেখলে টাইট আছে, তারপর স্যার হয়তো পাওয়ারের গন্ডগোল ছিল বলে। সেটাও চেক করে দেখলে ঠিক আছে। তোমরা পসিবল সলিউশনস গুলো বলো। আর কেউ, একজন পাওয়ার বলেছে, একজন প্লাগ লুজ বলেছে, সেগুলো আমরা চেক করে দিলাম, তাতেও দেখছি হচ্ছে না। স্যার এসএমপিএস পুড়ে গেছে। মেশিনই অন হবে না তো, আমি বললাম মেশিন চলবে, তুমি যেটা বলছো সেটা একটা প্রবলেম, কিন্তু তুমি চেক করে দেখছো এসএমপিএস ঠিক আছে, মেশিন চলছে, কিন্তু মনিটরে আউটপুট আসছে না। স্যার যদি প্রসেসরের ইনবিল্ট গ্রাফিক্স না থাকে তাহলে গ্রাফিক্স কার্ড যেটা আলাদা করে লাগানো আছে সেটা পুড়ে যেতে পারে। স্যার ভিজিএ আর আচ্ছা, কেবলটা মনে হয় সমস্যা আছে। হতে পারে, এগুলো পসিবল। তো সবচেয়ে কমন পসিবল ইস্যু কি হয় জানো, এটার কি হয় জানো? কি স্যার? র্যামে রাস্ট পড়ে। দেখাই জিনিসটা কিরকম, হ্যাঁ স্যার ঠিক আছে। দেখা যাচ্ছে র্যামটা, হ্যাঁ স্যার। র্যামের নিচে কানেক্টর দেখতে পাচ্ছ, কানেক্টর, হ্যাঁ স্যার। দেখো বোথ সাইডেই কানেক্টর আছে। এই কানেক্টর গুলো হচ্ছে গোল্ড কোটেড, ঠিক আছে, এর উপরে অনেক সময় রাস্ট পড়ে, তখন আমাদেরকে কি করতে হয়, একটা ইরেজার নিতে হয় আর একটা কটন নিতে হয়, মানে কটনের কাপড়, ইরেজার নিয়ে এটাকে ঘষা হয়, ঘষলে এর মধ্যে যে রাস্ট আছে সেটা উঠতে শুরু করে, তারপরে কটন এটা দিয়ে মুছে নিতে হয়, নিলে এর মধ্যে রাস্ট উঠে গেল, তুমি বসালে দেখলে গ্রাফিক্স চলে এলো, মানে আউটপুট চলে এলো ভিডিও। স্যার অনেকে এটা করে, কেরোসিন দিয়ে মুছে। হ্যাঁ, মোদ্দা কথা ওর উপরে যে রাস্টটা পড়ে আছে সেটা তোমাকে পরিষ্কার করে দিতে হবে, ঠিক আছে। স্যার বলছিলাম যে একটা বাড়তি প্রশ্ন করলাম, স্যার কলেজ কবে থেকে শুরু হবে অনলাইনে? খুব শীঘ্রই শুরু হবে, সেগুলো তোমাদেরকে গ্রুপে সব জানি। सर कौन से मंथ से स्टार्ट होगा, जुलाई या अगस्त? जल्दी शुरू होगा, सब ग्रुप में नोटिस मिल जाएगा, मैं समझ रहा हूँ तुम लोग कॉलेज आने के लिए बहुत जल्दी कर रहे हो, आ जाओगे, जल्दी आ जाओगे। আচ্ছা, আর একটা প্রবলেম বলি, কম্পিউটার অন হয়ে আছে কিন্তু তুমি কোনো কাজ করতে পারছো না, মানে ডিসপ্লে আছে, সবই আছে, কিন্তু মেশিনটা স্ট্যান্ড বাই হয়ে যাচ্ছে বা হ্যাং পড়ে যাচ্ছে, তখন কি করবে? স্যার বুঝলাম না। মেশিনটা হ্যাং পড়ে গেছে, স্যার রিস্টার্ট রিস্টার্ট মারবো, করবে, রিস্টার্ট মারবো। কিভাবে রিফ্রেশ রিস্টার্ট করবো করবে? একবার। রিফ্রেশ করতে পারছো না, কিবোর্ড মাউস তোমার সঙ্গে রিয়াক্টই করছে না। তাহলে কিবোর্ড মাউস স্যার খারাপ হয়ে ইউপিএস, যেতে পারে। सर हो স্যার सकता है ইউপিএস वो অফ করে দেবো। खाना गर्म हो गया हो इसी के लिए। দেখবে ক্যাবিনেটে স্যার এই একটা প্রবলেমটা আমার সঙ্গে হয়েছিল। ক্যাবিনেটে একটা রিস্টার্ট বাটন আছে, দেখেছো? হ্যাঁ স্যার। ওটা প্রেস করে রিস্টার্ট করতে পারি। এবার এটার অনেকগুলো রিজন হয় মেশিন কেন হ্যাং করে। হতে পারে মেশিনে কিছু ক্যাশ ফাইল বেশি হয়ে গেছে, সিম্পল, তুমি টেম্পোরারি ফাইল যদি ডিলিট করে দাও এই প্রবলেমটা কম হয়। বা র্যাম লোড নিতে পারছে না, বা যে পরিমাণ পাওয়ার দরকার সেটা পাচ্ছে না। আচ্ছা, এইগুলো তো আমরা বললাম, ইউপিএস নিয়ে কিন্তু বলা হয়। কম্পিউটারে ভাইরাস হলেও তো স্যার হ্যাং করে। একদম একদম। আচ্ছা, ইউপিএস নিয়ে বলা হয়, ইউপিএস আমাদের কেন লাগে? স্যার এমার্জেন্সি যাতে লোডশেডিং বা কারেন্ট অফ হলে যাতে রান করা যায় কম্পিউটারে কোনো রান করা আছে, যাতে কম্পিউটারটা বন্ধ করার জন্য কিছুক্ষণ সময় পাওয়া যায়। হ্যাঁ, রান করা যায় না, এই উত্তরটা হচ্ছে সবচেয়ে প্রমিনেন্ট উত্তর, যে বন্ধ করার জন্য সময় পাই। হঠাৎ কারেন্ট চলে গেল, ইউপিএস যদি না থাকে সঙ্গে সঙ্গে শাটডাউন হয়ে যাবে। তাতে ক্ষতি কি হয়, আমরা যখন কম্পিউটার শাটডাউন করি না, কিছু ডেটা প্রপারলি হার্ড ডিস্কে স্টোর করতে হয়। শাটডাউন প্রসেস যখন চলে এটা করা হয়, না করলে কি হয়, সেই ডেটাটা থাকে না, পরের বারে অন করার সময় প্রবলেম হয়। আর এই বারবার যদি এরকম ডাইরেক্ট শাটডাউন হতে থাকে, কম্পিউটারের হার্ড ডিস্কটা প্রথমে নষ্ট হয়। সেইটা বাঁচানোর জন্য আমরা ইউপিএস ইউজ করি। পুরো নাম হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। এই কম্পিউটারের কারেন্টটা কাট হয়ে গেল পাওয়ার সাপ্লাই থেকে, 15 থেকে 20 মিনিট তুমি একটা টাইম পেলে, তুমি যে কাজটা করছিলে সেটা সেভ করলে, প্রপারলি সব অ্যাপ্লিকেশন বন্ধ করলে, শাটডাউন করলে, মেশিন বেঁচে গেল। ইউপিএস কিন্তু বিশাল কিছু সাপ্লাই দেয় না, ঠিক আছে, 15 থেকে 20 মিনিট, কারণ ওর মধ্যে যে ব্যাটারি থাকে ছোট্ট একটা ব্যাটারি,
বোঝা গেল? কেউ কেউ Yes, আবার sir. ব্যাটারি এক্সচেঞ্জ করে বড় ব্যাটারি লাগিয়ে নিতেও পারে তার ইচ্ছা হ্যাঁ, মতো। নিতে পারবো। আর বাড়িতে যদি ইনভার্টার থাকে তো চিন্তাই নেই। আর আর আচ্ছা, আর মোটামুটি এখানে একটা কম্পিউটার নেওয়ার মতো সব জিনিস হয়ে গেছে। বাড়িতে কম্পিউটার নেওয়ার সময় একটা জিনিস প্রপারলি চেক করবে, বাড়ির আর্থিং যেন প্রপার থাকে। আর্থিং মানে বোঝো তো? প্লাগের দেখবে একদম হ্যাঁ উপরে যে বড় পিনটা হয় ওটা হচ্ছে আর্থিং এর পয়েন্ট। এই আর্থিং যেন প্রপার হয়, আর্থিং যদি প্রপার না থাকে তো কম্পিউটার কিন্তু অনেক রকমের প্রবলেম ফেস করবে। ইভেন তুমি স্যার আর্থিং যদি যেমন প্রপার না থাকে, তুমি যদি ক্যাবিনেটে হাত দাও তুমিও ফিল করবে তুমি শক খাচ্ছ অল্প। স্যার যেমন ইউএসবি কেবল মোবাইলের সাথে কানেক্ট করা হয়, তখন ইউএসবি করে কানেক্ট করার পরে ইউএসবি কেবলের মুখে হাত দিয়ে তখন শক দেয়। হ্যাঁ, এটা হয়, খুব কম ক্ষেত্রেই হয়। কিন্তু ইউএসবির আর্থিং এর অতটাও দরকার পড়ে না, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। প্রপার আর্থিং না থাকলে যে কোনো জিনিস ফুটতে পারে যে কোনো টাইম। ব্যাপারটা হয় কি, কম্পিউটারে ইন্টারনালি যদি কোনো শর্ট সার্কিট বা ওভার কারেন্ট মানে এক্সট্রা কারেন্ট যদি ফ্লো হয়ে যায়, সেটা কিন্তু আর্থিং দিয়ে বের করে দেওয়া হয়। ঠিক আছে? সেটা যদি ক্লিয়ার না থাকে এক্সট্রা কারেন্ট কোথায় যাবে? কোনো না কোনো পার্টসকে পুড়িয়ে দেবে। হ্যাঁ স্যার। আর একটা জিনিস দেখাই, এরকম কোনোদিন ফেস করেছো কম্পিউটারটা অন করলে রোজই নর্মাল অন হয়, হঠাৎ একদিন বলছে ডেট টাইম ঠিক নেই? হ্যাঁ স্যার। এটা কেউ কোনোদিন হ্যাঁ ফিল স্যার। করেছো? আচ্ছা, এইখানে একটা ব্যাটারির পয়েন্ট দেখতে পাচ্ছি, এটা লিথিয়াম আয়রন। হ্যাঁ স্যার। না, লিথিয়াম আয়রন নয়, এটা লিথিয়াম আয়রন ব্যাটারি নয়। এটা এটা হচ্ছে CR2302 ব্যাটারি। মানে এইটা, এই রমের মধ্যে না একটা ডেট টাইম চলার জায়গা আছে। সেইটা কম্পিউটার তুমি যখন বন্ধ করে দিলে তাহলে তো কম্পিউটারে পাওয়ার নেই, তাহলে ডেট টাইমটা চালাবে কি করে এই ব্যাটারিটা? এই ব্যাটারিটা যদি তুমি নর্মালি ইউজ করো 1-2 বছর আরামসে চলে। এবার তুমি ধরো টানা 3 মাস 4 মাস কম্পিউটার বন্ধ রেখেছো, এই ব্যাটারিতেই ডেট টাইম চলছে, একটা টাইম ব্যাটারিটা শেষ হয়ে যাবে, তারপর তুমি অন করলে বলবে এটা কাজ করছে না ডেট টাইমটা, তখন তোমার এই ব্যাটারিটা পাল্টে কম্পিউটারটা ডেট টাইম সেট করে ইউজ করো, দেখবে আবার ডেট টাইম ঠিক হয়ে গেছে। বোঝা গেছে? यस सर। सर जिनके पास लैपटॉप है वो क्या करेंगे? देखो, लैपटॉप में 2 टाइप का होता है। एक है जिसमें वो बैटरी अलग से लगा हुआ होता है, ठीक है? तो अगर लैपटॉप से बैटरी निकाल भी दोगे उतना दिक्कत नहीं होगा। अब नया वाला जो लैपटॉप आ रहा है उसमें बैटरी हटा दिया गया है। क्या करते हैं, लैपटॉप का जो बैटरी इंटरनली है, तुम लैपटॉप शट डाउन कर दो फिर भी उसमें एक ऑक्सिलरी पावर करके होता है जो वो पोर्शन को पावर दे देता है। अगर लैपटॉप का बैटरी खराब हो जाएगा तो फिर वो दिक्कत आ जाएगा। और सर जो अभी आप प्रॉब्लम बताए पीसी के लिए मतलब आई मीन हाँ कंप्यूटर के लिए, वो हाँ हाँ। अगर लैपटॉप में हुआ तो उसको कैसे सॉल्व करेंगे? इन लोगों अगर का लैपटॉप में हो रहा है तो 2 चीज चेक करना है। पहला, लैपटॉप के अंदर उसके लिए अलग से बैटरी है या नहीं। अगर है तो बैटरी चेंज करना पड़ेगा पहले, फिर डेट टाइम सेट करना है, ठीक हो जाएगा। अगर उसमें बैटरी नहीं है, फिर तुम्हारा जो लैपटॉप का प्राइमरी बैटरी है उसमें शायद दिक्कत है जो वो चार्ज नहीं ले पा रहा है। तो अगर वो लाइन खराब है या बैटरी फुला हुआ है तो फिर तो बैटरी चेंज करना पड़ेगा। ठीक है? ओके। और कोई क्वेश्चन या सवाल मन में बन रहा है तो बोल दो। नो सर। सब समझ गया? हाँ सर। फिर ये तो दिक्कत है ना, সব বুঝে গেলে তো সমস্যা। কোশ্চেন আছে, মাথাটা খাটাও, বেরোবে। স্যার ব্যাটারিটা নামাবো বলবেন ওই ডিটেল? ওটাকে তুমি দেখো, দোকানে গিয়ে যদি বলো বায়োসের ব্যাটারি দাও দিয়ে দেবে। এবার ডেস্কটপের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে CR2302, এটা হচ্ছে পার্ট নাম্বার। তুমি কম্পিউটারের দোকানে গিয়ে বলবে আমার মাদারবোর্ডের বায়োসের ব্যাটারিটা দাও, তা 15 কি 20 টাকা নেবে ম্যাক্সিমাম। ঠিক আছে স্যার। ओके, सर 20 रुपीज लेता है। 20 रुपीज, मैंने बोला कि 15 to 20 इसमें ही होता है। एक्चुअली ये जो बैटरी होता है ना बहुत कम दाम में प्रोड्यूस होता है, और एक पीस लेते हैं इसीलिए 15 या 20 में ले लेता है।
আর কোনো কোশ্চেন? আচ্ছা, একটা সিম্পল জিনিস জিজ্ঞেস করি, কন্ট্রোল জেড কি কাজ করে কম্পিউটারে? স্যার আন্ডু, কন্ট্রোল সি? কপি, 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 কন্ট্রোল पेस्ट, পেস্ট, কন্ট্রোল এস? कंट्रोल সেভ, सेव, ওকে, কন্ট্রোল বি? বোল্ড স্যার, बोल्ड। ভেরি গুড, অনেকটাই জানো তোমরা। है ये सब तो फोटोशॉप का सॉफ्टवेयर। কিবোর্ড কা শর্টকাট। আচ্ছা, উইন্ডোজের যে ওএস গুলো আছে, একটা দুটো ওএস এর নাম বলো তো। স্যার উইন্ডোজ 10, सर 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 लिनक्स, উইন্ডোজের বলেছি, উইন্ডোজ। सर विंडोज উইন্ডোজ 7, এক্সপি, विंडोज 10, विंडोज एक्सपी, উইন্ডোজ विंडोज 11, विंडोज 12। একটু পুরোনো দিকের ওএস এর নাম জানো? উইন্ডোজ 80, 98, এক্সপি, এগুলো খুব পুরোনো ওএস। हाँ सर। এক্সপি খুব স্টেবল ওএস ছিল, ঠিক আছে। তারপর 7, 8, 8.1, উইন্ডোজ 10, উইন্ডোজ 11। এবার উইন্ডোজ থেকে যদি আমরা অন্য ওএস এ যাই, যেমন ধরো লিনাক্স, লিনাক্সের ওএস এর নাম বলো কিছু। सर স্যার উবুন্টু, কালি লিনাক্স, पैरोट, হ্যালো রেড উবুন্টু, হান্টার, কালি লিনাক্স, ফেডোরা, सर पैरोट। প্যারা। স্যার হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি স্যার আমাদের যেরকম শুনেছি যে ল্যাপটপে যে সমস্ত বলে যে 8 জেনারেশন 10 জেনারেশন, এটা কি স্যার? এটা হলো প্রসেসরে, যখন প্রসেসরটা পড়িয়েছিলাম তখন বললাম এটা হচ্ছে প্রসেসরের জেনারেশন, মানে ফার্স্ট জেনারেশন ধরো তৈরি হলো, তার যে প্রবলেমস গুলো ওরা খুঁজে পেলো সেটা ডেভেলপ করে কি আসবে সেকেন্ড জেনারেশন। আবার সেটার মধ্যে যে প্রবলেম গুলো ওরা মার্কেটে দেখলো সেটা ডেভেলপ করে চলে আসবে থার্ড জেনারেশন। তো এইভাবেই ওটা হয়, মানে ওটার থেকে এটা আরো বেটার, 8 এর থেকে 10 বেটার। সেই হিসেবেও কিন্তু মাদারবোর্ডটাও তোমাকে ওটা ওইভাবেই নিতে হবে, जितना न्यू जनरेशन है वो ज्यादा ज्यादा अच्छा है। अच्छा होता है। एग्जैक्टली। আচ্ছা, ধরো কম্পিউটারটা চলছিল, ঠিক আছে, তুমি ডাইরেক্ট পাওয়ার অফ করে দিলে, পরের বারে যখন কম্পিউটার ধরে না পাওয়ার অফ করে দিলে বা কারেন্ট চলে গেল, পরের বারে অন করার সময় একটা জিনিস দেখায়, স্টার্ট উইন্ডোজ নর্মালি, আর একটা রিপেয়ারের অপশন থাকে। এটা কেউ কোনোদিন দেখেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ এটা স্যার, কেন হয় বলো তো? এটা ওই যে বললাম ইউপিএস না থাকলে কি হয়, যে প্রপার ফাইলগুলোকেও রিটার্ন করতে পারে না, তখন এই এরারটা আসে। এটা যদি বারবার হয়, হার্ড ডিস্ক ক্র্যাশ করবে, ওএস ক্র্যাশ করে যাবে। ওএস ইনস্টল করতে পারো সবাই, हाँ सर, পারবে? हाँ सर। क्या सर? কি ওএস ইনস্টল করতে পারবে? ओएस इंस्टॉल करना आता है? हेलो, हाँ सर। आपको ओएस इंस्टॉल करना आता है? नहीं। ওকে, এই पूछ रहा था मैं। কতজনের আসে একটু বলো, মানে কতজন পারো ওএস ইনস্টল করতে? सर पारी हम। স্যার পারি, सर कैसे উইন্ডোজ हो? পারবে, লিনাক্স পারবে? हाँ স্যার सर। ওকে, পারি না স্যার। পারো না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শিখে যাবে, কোনো চাপ নেই। স্যার আমিও পারি না স্যার, ইউটিউব দেখে শিখে নিলে হয়ে যায়। इंस्टॉल मतलब क्रोम से जो डाउनलोड करते हैं कुछ। नहीं, ओएस तो क्रोम से हम डाउनलोड कर लेंगे, फिर सॉफ्टवेयर इंस्टॉलेशन जैसा नहीं होता है कि उसको खोल दिया, नेक्स्ट 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 ये कुछ कर दिया, फिर फिनिश कर दिया, ऐसा नहीं सर होता है। ऑफिशियल ओएस के लिए प्रोडक्ट खरीदना पड़ता है। हाँ, ऑफिशियल वो ओएस क्या के है, জন্য प्रोडक्ट কিনতে হয় তো। হ্যাঁ অফিসিয়াল ওএস মানে মানে যেটা হয় অ্যাক্টিভেটেড বা পাইরেটেড নয় যেগুলো, তো তোমাকে সেটার জন্য টাকা দিয়ে কিনতে হয়। এই যেমন আমরা ল্যাপটপ যখন কিনি বলে দেয় উইন্ডোজ 11 দেওয়া আছে, মানে ওটা অরিজিনাল ওএস দেওয়া আছে। তা আমরা ডেস্কটপ কেনার সময় নর্মালি করি কি, ওএস কিন্তু কিনি না, আমরা পাইরেটেড ওএস ইউজ করি। পাইরেটেড মানে স্যার পাইরেটেড আর অরিজিনালের মধ্যে পার্থক্য কি স্যার? পাইরেটেড কি হয়, পাইরেটে আপডেট হয় না। এক্স্যাক্টলি আপডেট হয় না, এবং তার চেয়েও বড় কথা পাইরেটেডে দেখবে ওই যে উইন্ডোজ ফায়ারওয়ালটা আছে না, ও হ্যাঁ কিন্তু স্যার। কাজ করে না কোনোদিন, ও কোনোদিনই কাজ করে না। মানে তাড়াতাড়ি অন্য কেউ হ্যাক করে নিতে পারে। না, তুমি আলাদা যদি
ইয়ে ইউজ করো, অ্যান্টিভাইরাস ইউজ করো, দেখো হ্যাকিং এর ব্যাপারটা পুরো আলাদা। যদি কেউ হ্যাকিং করতে চায়, তুমি যে প্রোটেকশনেই থাকো সে করতে পারে। আবার তুমি যদি সেরকম এক্সপার্ট হও, তুমি সেই প্রোটেকশনও দিতে पारो। ब्लैक एंड एक वाइट, एक एनिमस वाला। सही से सुनाई नहीं दिया, और एक बार बताओ। सर हैकिंग तो दो टाइप का होता है ना, एक मतलब कि गुड और एक बैड, एक एनिमस। एक एथिकल और एक नॉन एथिकल और एथिकल। अनएथिकल। एथिकल मतलब हैकिंग को रोकना है और सर सोसाइटी के लिए अच्छा कुछ करने वाला के लिए है। और नॉन एथिकल मतलब तो समझ ही रहे हो। सर ग्रे ठीक हैट है, और रेड हैटও তো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াইট হ্যাট আর রেড হ্যাট ওই এথিক্যাল নন এথিক্যালের জায়গা থেকেই আসে ব্যাপারগুলো। আচ্ছা, ওহো মাদারবোর্ডের ব্যাপার ক্লিয়ার, কম্পিউটারের কনসেপ্ট আজকে ক্লিয়ার তো? হ্যাঁ তাহলে স্যার, নিজে যদি কম্পিউটার কেনার হয়, নিজে ডিজাইন করতে পারবে কি কি লাগবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কিন্তু হ্যাঁ স্যার। অ্যাসেম্বল করতে একটু হ্যাঁ মুশকিল স্যার। হবে। স্যার আমার একটা এক মিনিট কোশ্চেন এক মিনিট আছে। এক মিনিট এক মিনিট, কেউ একজন কিছু মুশকিল বললো, কি মুশকিল আছে শুনি। স্যার ওই ওয়্যার ম্যানেজমেন্ট গুলো আর অ্যাসেম্বল করতে একটু প্রবলেম হবে। কিচ্ছু প্রবলেম হবে না। তুমি প্রসেসরের জায়গায় প্রসেসরই বসাতে পারবে, র্যাম বসাতে পারবে না। র্যামের জায়গায় র্যাম ছাড়া গ্রাফিক্স কার্ড বসাতে পারবে না। আর সকেট গুলো দেখালাম তো, আরেকবার দেখাবো। স্যার বুঝতে পারলাম, এবার যতক্ষণ না স্যার বুঝি ততক্ষণ। যেগুলো দেখাচ্ছিলেন ওগুলো দেখালে ভালো, তখন আচ্ছা ঠিক প্রবলেম আছে, হচ্ছিল নেটওয়ার্কের। আচ্ছা দেখাচ্ছি। স্যার প্রথমে এগুলো এখন স্ক্রিনটা বলছিলেন দেখালে ভালো হতো, প্রবলেম হচ্ছিল নেটওয়ার্কের তখন। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি। তাহলে আমি প্রসেসরটা ফার্স্ট খুলে দিই, ওয়্যারের সার্কিটটা একটু দেখাবেন স্যার। সব দেখাচ্ছি। দেখো এই প্রসেসরটা দেখছো, হ্যাঁ স্যার। প্রসেসরের এখানে একটা নচ দেখতে পাচ্ছি, এখানে একটা 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 ছোট্ট মতো নচ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পেন দিয়ে দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছো? হ্যাঁ 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 এটা হ্যাঁ স্যার। আবার প্রসেসরের এখানে দেখো এই নচ, সেম নচ আছে, এই একটা এই একটা। তুমি চাইলেও উল্টো বসাতে পারবে না, বসালে লক হবে না প্রসেসর। দেখো প্রসেসর বসলো, লক। দেখো নচের মধ্যে বসেছে এই হ্যাঁ যে। এবার এই ঢাকনাটা কিরকম দিলে, এটা নামালে, হুম আমি এইখানে নিজে দেখো এই জায়গাটাতে আটকে গেল। এটা বিভিন্ন সকেটের বিভিন্ন রকমের হয়, ঠিক আছে, নিজে পারবে। আচ্ছা, এই র্যামটা দেখো, র্যামের এখানে একটা দাগ দেখতে পাচ্ছ, এই যে হ্যাঁ এখানে দেখো একটা কাট মার্ক আছে। তুমি চাইলেও যদি উল্টো বসাও র্যামটাকে, র্যাম কিন্তু লক হবে না, ভেঙে যাবে। তুমি যখন দেখবে ঢুকছে না, চেক করবে ভুল বসেছে কিনা। দেখো র্যামটা যাচ্ছে, আর এখন নষ্ট না দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে। তার মানে র্যাম কি করেছি, ভুল বসিয়েছি। ঘুরিয়ে নাও, এবার দেখো নচের সাথে বসেছে, এই যে প্রেস করে দাও, ঢুকে গেল, হ্যাঁ হ্যাঁ র্যাম হ্যাঁ লক। দেখো এটা হচ্ছে মাদারবোর্ডকে পাওয়ার দেওয়ার জন্য। তুমি দেখো এরকম আর কোনো পোর্ট আছে, একটা পোর্ট এরকম দেখতে, কিন্তু দেখো এর পিন গুলো দেখো বড়, আর এর পিনটা দেখো ছোট। প্লাস এর এই কাঠটা অনেক চওড়া, এর কাঠটা দেখো অনেক ছোট, কানেক্ট হবে না। এরকম সেম জিনিস কোথায় আছে, একমাত্র এক জায়গাতেই আছে। তুমি চাইলেও অন্য জায়গায় বসাতে পারো, লক। ওকে, স্যার প্রতিটা মাদারবোর্ডে কি এক জায়গায় থাকে না অন্য অন্য জায়গায়ও থাকে? অন্য অন্য জায়গায় থাকে, কিন্তু কানেকশন পোর্ট সব একই। এই দেখো এটা চারটে আছে, এর মতো দেখতে এইটা আছে, আর অন্য কোথাও বসাতে পারবে আমাকে বলো? একমাত্র জায়গা এখানেই বসবে, আর কোথাও চাইলেও বসবে না। হয়ে গেল, মাদারবোর্ডে এইগুলো করলেই হয়ে গেল। এবার দেখো হার্ড ডিস্কটা যদি কানেক্ট করি, না আরেকটা এসএমপিএস দিয়ে কানেক্ট করে দেখেন, তাহলে হার্ড ডিস্ককে তুমি পাওয়ার দেবে। এ দেখো, তুমি এটা এখানে দিতে পারবে? না না স্যার। আবার দেখো এখানে একটা দেখতে পাচ্ছ এল শেপ করা আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হার্ড ডিস্কে দেখো একটা এল শেপ আছে, দেখো এই কানেক্টরটা। হ্যাঁ হ্যাঁ তুমি উল্টো বসালেও বসবে না, ওই এল শেপের মধ্যেই বসাতে হবে। ঠিক আছে,
তাহলে বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পুরো ক্লাসটা র্যাপ আপ করার আগে তোমরা একবার বলো, আর যদি কারোর কোনো ডাউট থাকে ভেবে চিন্তে বলবে। ডাউট যদি থাকে বলবে ডাউট আছে, যদি না থাকে নেই। ভাবনা চিন্তা করে নাও। স্যার তারগুলো কি করে ম্যানেজ করব সিপিইউর মধ্যে? দেখো, তারগুলো ম্যানেজ করার সবচেয়ে সোজা জিনিস হচ্ছে কেবিলটাই নেবে ইলেকট্রিকের দোকান থেকে, ঠিক আছে? বা জিপটাই বলবে দিয়ে দেবে। দেখিয়ে দিচ্ছি কিরম জিনিসটা হয়। দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ স্যার। ছোট ছোট সাদা সাদা লক, এরকম জিনিস কিনতে পাওয়া যায়। দেখবে 20 থেকে 25 টাকা নেবে, ছোট তার 100 পিস মতো থাকে। তা তুমি ক্যাবিনেটের মধ্যে দেখবে প্রচুর পয়েন্ট। इधर उधर ना हो, एक साथ ही रहे। হ্যাঁ এক্স্যাক্টলি। তো এটা নিয়ে ওই যেখান থেকে নিয়ে যাচ্ছে সেখানে একটা করে তার জড়াবে, লক করে দেবে, ব্যাস হয়ে গেল। এটাও কিন্তু একটা বড় জিনিস। ধরে নাও তার ঝুলছে, ঝুলতে ঝুলতে কুলারের ফ্যানের ওপর লাগলো, কিন্তু আওয়াজ করবে। আর যদি বেশি তার ওখানে চলে যায়, ফ্যান কিন্তু দাঁড় করিয়ে দেবে, পুড়েও যেতে পারে প্রসেসরটা। হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছি যে কম্পিউটারের যে এরপরে যে বোর্ডটা থাকে স্যার, বোর্ডের উপর যে ফ্যানটা থাকে স্যার, ওর কাজটা কি স্যার? ওর কাজ হচ্ছে বোর্ডটাকে যখন কি স্যার প্রসেসর কুলিং কাজ করা? করবে, এক্স্যাক্টলি প্রসেসরটাকেও কুল করে। যখন কাজ করে গরম হয়, তো সেটাকে ঠান্ডা করতে হয়, নাহলে পুড়ে যাবে। স্যার প্রসেসরের উপরে যে কুলার ফ্যানটা বসাবো তার মাঝখানে কি কোনো পেস্ট ইউজ করতে হবে? থার্মাল পেস্ট এটা ইউজ একটা খুব করবে। ভালো প্রশ্ন। তুমি দেখবে প্যাকেটের মধ্যে একটা পেস্ট থাকে, ওটাকে বলা হয় থার্মাল পেস্ট। দয়া করে কেউ বাড়িতে ওই অনেকেই করে দেখেছি, টুথপেস্ট দিয়ে দেয়, জেল দিয়ে দেয়, এসব দেবে না। ও কিন্তু কোনো কাজ করে না, বরং হিটটা ট্রান্সফার করতে আটকায়। কুলিং পেস্ট হচ্ছে এই প্রসেসর আর হিটসিঙ্কের মাঝখানে যদি সামান্য কোনো গ্যাপ থাকে, সেই গ্যাপটাকেও ফিল করা, করিয়ে হিটটা যাতে প্রপারলি যায়। অনেকেই আমি দেখেছি টুথপেস্ট দিয়ে দিল, হেয়ার জেল দিয়ে দিল, কিচ্ছু কাজ করে না, বরং ক্ষতি করে। এটা করো না, सर वो पेस्ट सब किने देने नेবে। से और खराब हो जाएगा। হ্যাঁ, ও সব দেনে সে খারাপ হয়ে যায়গা। আর দেখবে মোটামুটি তোমার ধরো মেশিন যখন মেনটেনেন্স করবে, মাঝে মাঝে পরিষ্কার করবে, খুলে দেখবে যে ওই পেস্ট যদি শুকনো হয়ে যায়, ড্রাই হার্ড হয়ে যায়, ওটা চেঞ্জ করে দেবে। মার্কেটে ওগুলো 10-20 টাকাতেও অ্যাভেলেবেল, একদম চিপ কোয়ালিটি, বাট কাজ কিন্তু 1-1.5 বছর করে দেবে। ঠিক আছে, ছোট্ট দেখবে ইঞ্জেকশনের সিরিঞ্জের মধ্যে বা কৌটোর মধ্যে বিক্রি হয়, একটা কিনে নেবে, রেখে দেবে। আর না হলে কোনো দোকান যদি চেনাশোনা থাকে, সে যদি সার্ভিস করে, এমনি করে দেয়। মানে পেস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে স্যার। ওকে, আর কারোর কোনো স্যার কোশ্চেন? বলছিলাম যে, হ্যাঁ স্যার বলছিলাম যে বলো। প্লিজ আরেকবার বলবেন যে প্রসেসরের মানে কি কি দেখা হয়, যেমন ক্যাপাসিটি বললেন, আরো আচ্ছা, যে সমস্ত কিছু। প্রসেসর কেনার সময় আমরা প্রথমে যেটা দেখি সেটা হলো স্পিড, ঠিক আছে? ওকে, হ্যাঁ হ্যাঁ। তারপর দেখি আমরা জেনারেশন, হুম। তারপর দেখি সকেট, মানে যে মাদারবোর্ডটা আমরা নিয়েছি সেই মাদারবোর্ডের সকেটের সাথে মিলছে কিনা, ঠিক আছে? সবচেয়ে প্রথমে যেটা আমরা কি দেখবো, তাহলে স্পিড, তারপর জেনারেশন, তারপর তো আমরা বিভিন্ন ভার্সন আছে, i5 i7, সেটা তো তুমি দেখবে, সেটা জেনারেশনের সাথেই দেখে নেবে। কিন্তু প্রথমে দেখতে হবে স্পিড। তুমি i7 এর প্রসেসর নেবে 2.8 গিগাহার্জ, এ তোমাকে সেই স্পিড তো দেবে না কোনোদিন। হুম হুম। কেউ একটা 3 গিগাহার্জ প্রসেসর নেবে, একটু স্পিড পাবেই সে। ওকে স্যার। ওকে, হ্যাঁ স্যার। তাহলে সবার সবকিছু ক্লিয়ার তো? ক্লাসটা র্যাপ আপ করা যাবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, বলছি স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার অফলাইন ক্লাস কবে থেকে স্টার্ট হবে? শীঘ্রই শুরু হবে, গ্রুপে সব জানিয়ে দেওয়া হবে। কলেজে আসতে খুব ইচ্ছে করছে, তাই তো? হ্যাঁ স্যার। স্যার কোন মাস থেকে হবে যদি একটু বলতেন। নিশ্চয়ই সব জানিয়ে দেওয়া হবে, খুব শীঘ্রই তোমার কলেজে আসবে। তো আমার ক্লাস স্টার্ট হয়ে গেছে। খুব শীঘ্রই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, এত চটপট করো না, সব খবর পেয়ে যাবে। ঠিক আছে, গ্রুপে সব নোটিশ পড়বে। ওকে ওকে স্যার। फेस टू फेस कैसे होगा हम लोग का क्लास? ওকে, চলো তাহলে আজকে টাটা। থ্যাংক ইউ স্যার।
চলো একে একে আমরা থ্যাংক লিভ ইউ করি সবাই। থ্যাংক ইউ টাটা। স্যার, ওকে থ্যাংক বাই ইউ। স্যার। থ্যাংক ইউ স্যার। Okay, bye, sir. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কৃষ্ণেন্দু, কৃষ্ণেন্দু, হ্যালো, কৃষ্ণেন্দু।